শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি এবার। আজকে দুটো অনুগল্প এবং দুটো ছোট গল্প পড়া হবে আসরে। যারা নিয়মিত আসেন তারা জানেন গল্পকারেরা তাদের গল্প পড়েন না, পড়েন অন্য আরেকজন। আলোচকেরা আলোচনার সময় জানেন না তারা কার গল্পের আলোচনা করছেন। অর্থাৎ আলোচনায় নিরপেক্ষতা বজায় রাখা যতদূর সম্ভব। আলোচনার শেষে গল্পকারেরা আত্মপ্রকাশ করবেন, তখন তাদের সঙ্গে কথা হবে। আজকের অনুষ্ঠান একটু অন্যভাবে হবে। প্রথমে দুটি অনুগল্প পড়া হবে, তারপর তার আলোচনা, আর ঠিক তারপরেই অনুগল্পকারেরা আত্মপ্রকাশ করবেন। এই পর্বের সঞ্চালনা করবেন গল্পকার সুরশ্রী ঘোষ সাহা। গল্পকারদের সঙ্গে কথাবার্তায় থাকবো আমি, তপন রায়চৌধুরী। দ্বিতীয় ধাপে দুটি ছোট গল্প পাঠ, তার আলোচনা এবং তারপরেই গল্পকারদের আত্মপ্রকাশ। এই পর্বের সঞ্চালনায় থাকছেন গল্পকার কাকলি দেবনাথ। গল্পকারদের সঙ্গে কথাবার্তায় থাকবো আমি, তপন রায়চৌধুরী। আলোচকদের জন্য আলোচনার জন্য ধার্য সময় সামান্য কম বেশি 4-5 মিনিট। গল্পকারেরা নিজেদের বক্তব্য রাখবেন কম বেশি 2-3 মিনিটের মধ্যে। এটা একেবারেই নিরপেক্ষ আলোচনা, সুতরাং ভালো মন্দ সমস্ত আলোচনা হতেই পারে। গল্পকারেরা সদর্থক অর্থেই তা গ্রহণ করবেন আশা করব। দুজন সঞ্চালককেই অনুরোধ করব, ঘোষিত আলোচকেরা ছাড়া তারা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের আলোচনায় আনবেন। তবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য গল্পকারদের আত্মপ্রকাশের পরে তাদের গল্পের আলোচনা না হয় বোধহয় বাঞ্ছনীয়। আমি এবার সুরশ্রী ঘোষ সাহাকে অনুরোধ করব আসর সঞ্চালনার জন্য। সুরশ্রী ঘোষ সাহা। হ্যাঁ, নমস্কার। আমি তাহলে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আজকে প্রথম অনুগল্পটি যিনি পড়বেন তিনি সুতপা বিশ্বাস ঘোষ। গল্পটির নাম হচ্ছে সমান্তরাল। এই গল্পটা সুতপা বিশ্বাস ঘোষ প্রথম অনুগল্পটা পড়বেন। শুরু করুন আপনি। সবাইকে শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একটু যদি বলেন। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমি আপ্লুত যেরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দিয়েছেন আপনারা। আমি যে লেখাটি পড়তে যাচ্ছি, লেখাটির নাম, অনুগল্পটির নাম সমান্তরাল। লাইভ রেকর্ডিং হচ্ছে। মিসেস মল্লিক উত্তেজিত। কি দেখলে সবাইকে বলো। ওড়নাটা কাছে টেনে নেয় বুলা। দেখলাম ভম্বলদা, মানে এই ঢ্যামনা ব্যাটা ছেলেটা লুঙ্গিটাকে তলপেটে নামিয়ে আমার মেয়ের হাতটা ধরে এদিক ওদিক বোলাচ্ছে। চোখ বুজেছিল, তাই আমায় দেখতে পাইনি। এসে পড়েছিলাম বলে রক্ষে, নইলে কি যে করতো। কথা শেষ হতে না হতেই পিছমোড়া করে বেঁধে রাখা জয়দেবকে আর একটা ঘুষি মারল বি ব্লকের হালদারদের ড্রাইভার। চোয়ালের তলায় নিখুঁত গেঁথে গেল আংটিটা। ভিড়ের কি উচ্ছ্বাস! মার মার! একটাও হাড়গোড় যেন আস্ত না থাকে। পারিজাতের গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ। এমনিতে 10টা গাড়ি থাকে, এখন লোক ঠিক ঠিক করছে। কেয়ারটেকার জয়দেবের কামরাটা গ্রাউন্ড ফ্লোরেই। চামড়া ফেটে গিয়ে সাদা হলো প্রথমে, তারপর গড়িয়ে এলো তাজা খুন। সেক্রেটারি অম্লানবাবু অপ্রস্তুত। মুখ দেখে কি মানুষ চেনা যায়? 3 কুলে কেউ নেই, দুঃখী লোক ভেবে কাজে বহাল করেছিলেন। এবার ঠেলা সামলাও। মিসেস মল্লিকের দাবি ভিডিওটাকে ভাইরাল করবেন। চাইল্ড মলেস্টিং এর কেসে এভিডেন্সের অভাবে শাস্তি হয় না, আজ হবে। সত্যি ভয় পেয়েছে জয়দেব, বমি করলো। হলুদ হলুদ চাপ চাপ। পুলিশও আসছে, কিন্তু তার আগেই একটা হেস্তনেস্ত চায়। ভিকটিম শিশু, তার উপর বোবা।
রেল লাইনের ধারে বস্তি থেকেও প্রচুর লোক এসেছে। বুলারা তো ওখানকার। আর একটা থাপ্পড় খেলো জয়দেব কান চোয়ালে। ঝনঝন করে উঠল মাথাটা। মনে হলো লোহার শিকল ঘিলুতে ফেললো কেউ। শিকলের ঠান্ডা স্রোত খয়েরি সরীসৃপের মতো ঘাড় বেয়ে নামছে। একবার তাকালো জয়দেব বিনির দিকে। 3 বছর হলো সব গেছে। হাইওয়েতে বউ মেয়ে নিয়ে দাঁড়িয়ে পাঞ্জাব লরি এসে ধাক্কা মারলো। বউটা ওখানেই শেষ। মেয়েটা ঘন্টা 3 বেঁচে ছিল। জয়দেবের পেটের 18টা সেলাই এখন সিঙ্গেল লাইন রেলপথের মতো দেখায়। রেল লাইনের ধারের বিনি দাগটা দেখে আশ্চর্য হয়। মেয়েটা পুরনো ক্ষতে নরম হাত রাখলে চোখ বন্ধ করে নেয় জয়দেব। সত্যি একটা মায়ার রেলগাড়ি আসে তখন। নিজের মেয়ে আর বিনিকে সেখানে পাশাপাশি বসায়। জয়দেব একবার ভাবলো সেলাইটা মারভক্ষী জনতাকে দেখাবে। পরক্ষণেই বুঝলো কোনো লাভ নেই। ওরা রেল লাইনটা দেখতে পাবে না রেলগাড়িটাও। ওটাতে বিনি আর ওর মেয়ে প্রথমে সহযাত্রী হয়, তারপর দুটো মুখ মিলেমিশে যায়। পেটের সেলাইতে হাত রেখে নিজস্ব অন্ধকূপে একটু একটু করে জল ঢুকতে দেয় জয়দেব। মার সইতে থাকে যেন বোবায় ধরেছে। নমস্কার, গল্পটা আজকে এই পর্যন্তই ছিল। গল্পটির এবার আলোচনা করবেন সৌমি আচার্য। সৌমি আচার্য আর গল্পটির আলোচনা করুন। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই বলি যে গল্প পাঠ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাতে গল্পটি বুঝতে সুবিধা হয়। গল্পকার নিজে যেহেতু পড়ছেন না, তো প্রথমেই ধন্যবাদ জানাই যিনি গল্পটি পড়লেন, খুব সুন্দর পাঠ করেছেন, ফলে গল্পটি বুঝতে খুব সুবিধে হয়েছে। এবার আসি গল্পে। এটি একটি অনুগল্প। অনুগল্পের কতগুলো শর্ত রয়েছে বলে আমার বিশ্বাস। যেমন অনুগল্প শুরু হবে সাডেন, অর্থাৎ তার যে শুরুটা, সেই শুরুটার মধ্যেও একটা চমক থাকা, বা চমক মানে এখানে কিন্তু আমি এরকম বলতে চাইছি না যে একটা দারুণ অন্যরকম কিছু, নট দ্যাট, মানে হঠাৎই কোথাও একটা থেকে অনুগল্প শুরু হবে। এই গল্প শুরু হয়েছে কিন্তু ঠিক তেমন ভাবে। কিন্তু সেই গল্পটা যখন ধীরে ধীরে এগিয়েছে, আমরা কিন্তু তার ভেতর থেকে কিছু জিনিস বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, এবং আজকালকার দিনে যে ঘটনা প্রায়ই ঘটছে সেই ঘটনার প্রতিফলন আমরা এই গল্পে দেখতে পাচ্ছি। কিন্তু আসলে কয়েনের উল্টো একটা দিকও আছে, যে দিকটা আমরা বেশিরভাগ সময় দেখতে পাই না। যদিও একথা বলাই বাহুল্য যে বেশিরভাগ সময় সেটা থাকে না, বেশিরভাগ সময় ভিকটিম মেয়েই হয়, যে কোনো বয়সের মেয়েরাই হয়ে যায়। কিন্তু এর একটা উল্টো দিকও যে হতে পারে, গল্পকার সেটা ভারী সুন্দর করে দেখিয়েছেন। একটা দুঃখী মানুষ, এই দুঃখী মানুষের নিজস্ব বেদনার জগতে একটা শিশু মন জড়িয়ে যায়। এবং গল্পকারের এখানে নৈপুণ্যতা আমার চোখে পড়েছে, আমার ভালো লেগেছে যে বাচ্চাটি বোবা কিন্তু তার অনুভব রয়েছে। এখানে অনুভবের সাথে অনুভব মিশে গিয়েছে। নিজের সন্তানকে তিনি খুঁজে পেয়েছেন, দেখতে পেয়েছেন আরেক রকম ভাবে। কিন্তু জয়দেবের কথা বলার জন্য সেই মেয়েটির তো মুখে ভাষা নেই, তাই না? অর্থাৎ বেশিরভাগ সময় কিন্তু তাই হয়। আমার ধারণা গল্পকার খুব ভেবেচিন্তেই বাচ্চা মেয়েটিকে বোবা বানিয়েছেন, কারণ আমরা বেশিরভাগ সময় না সত্যিটা শুনতে চাই না, সত্যিটা আমরা শুনতে পাইও না। যে কারণে জয়দেবের যে আসলে কোনো কামুক ইচ্ছে এখানে ছিল না, রেপ করা তো অনেক দূরের কথা, বা মলেস্টেশন তো অনেক দূরের কথা, সে নিতান্তই একটা আবেগপ্রবণ দুঃখী মানুষ, এটা কারোর কাছেই কিন্তু ধরা পড়েনি। এবং পরিশেষে আমরা যেটা দেখতে পাই, যেটা অনুগল্পকারের নিতান্তই থাকা জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে গল্পটার মধ্যে যে পরিসমাপ্তি, সেই পরিসমাপ্তিটা অত্যন্ত সুচারু রূপে হওয়া দরকার। অর্থাৎ মনের মধ্যে একটা প্রশ্ন যেন থেকে যায়। ছোট গল্পের ক্ষেত্রেও এই শর্ত অনেকেই বলবেন যে প্রযোজ্য, কিন্তু আমার ধারণা অনুগল্পের ক্ষেত্রে ব্যাপারটা আরো দ্রুত চলে আসা দরকার, যেটা এই গল্পে কিন্তু এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটির আদতে যে এন্ডে কি হচ্ছে তার কথা আদপেও কেউ জানতে পারছে কিনা, এখানে কিন্তু আর কোনো কথা গল্পকার বলছেন না। অর্থাৎ অনুগল্প হিসেবে গল্পটি ভীষণ সার্থক এবং শব্দের প্রয়োগ যথোপযুক্ত। গল্পকারকে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।
খুব সুন্দর গল্প এবং বর্তমানের সাপেক্ষে একটি প্রাসঙ্গিক গল্প, যার একটা অন্য ডাইমেনশন আছে। ধন্যবাদ। এবার সুন্দর এই আলোচনার পর দ্বিতীয় অনুগল্পে যাওয়া যাক। দ্বিতীয় অনুগল্পটি পড়বেন শুভাশিস মুন্সি। শুভাশিস মুন্সি, শুরু করুন। নমস্কার। গল্পের নাম পলাতকা। ভিড়ের মাঝে কোথায় যে হারালো মৌমি, ফোনটাও ধরছে না। বিব্রত লাগে চিত্রিতার। সাথে সাথেই তো ছিল এতক্ষণ। উইকেন্ডে সোনাঝুরির হাট, মানুষে মানুষে ছয়লাভ। মাটিতে বিছানো পলিথিনে মেলায় পসরা নিয়ে বিক্রেতারা, তাদের ঘিরে ক্রেতাদের ভিড়। ডোকরার কাজের হার, দুল, চুরির নেশায় পেয়েছে চিত্রিতাকে। একসময় শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে কেটেছে তারপর আর ফিরে আসেনি সে। এবার মৌমির বায়নায় শান্তিনিকেতনে এসেছে চিত্রিতারা। মধ্যে বয়ে গেছে প্রায় 2 যুগ। বেশি হাঁটাহাঁটি পছন্দ নয় সৌমিত্রর। ব্যাংক ব্যালেন্সের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মেয়েদের পরিমাণ। চায়ের দোকান দেখে বসে পড়েছিল হাঁপ ছেড়ে। সৌমিত্রকে ফোন করতে করতে ভিড়ের মধ্যে মৌমিকে খুঁজতে থাকে চিত্রিতা। আগের সপ্তাহে একদিন হাট বসতো। বাকি দিনগুলোতে সারিবদ্ধ সোনাঝুরি গাছের সাথে শুধু বাতাসের ছোঁয়াছুঁই খেলা। এমন কতদিন আলো ছায়ায় মাখা লাল ধুলো মাটির ওপরে বসে থেকেছে 2 যুবক যুবতী। কিঙ্কর কলা ভবনের ছাত্র ছিল, থাকতো সাঁওতাল পল্লীতে। চিত্রিতাকে কাগজে পেন্সিলে কয়েদ করার শেষে কতদিন ওরা দুজনে অশ্লেষে পরস্পরকে ছুঁয়েছে, চুম্বনে আবদ্ধ থেকেছে। সোনাঝুরির ঝরা পাতাদের মতো জীবন থেকেও খসে গেছে সেসব দিন। শুধু স্মৃতিরা গচ্ছিত আছে সঙ্গোপনে। ফোনটা বেজে উঠল। সৌমিত্রর কল। পেছনের ফাঁকা দিকটা এসো। সেখানে তখন লাল মাটিতে থেবড়ে বসে নিজের প্রতিকৃতি আঁকাচ্ছে অষ্টাদশী মৌমি। আর্ট পেপারে ঝুঁকে পড়ে পেন্সিল চালাচ্ছে লোকটা। কাঁচা পাকা চুলে ঢাকা মুখটা ভালো দেখা যায় না। চিত্রিতার ঝাপসা দৃষ্টি আটকে যায় ছবির সাদা কালো মেয়েটার চিবুকের মাঝখানে লাল তিলটায়। মৌমি মাতৃমুখী মেয়ে। অবিকল চিত্রিতার মুখ কেটে বসানো, শুধু চিবুকের লাল তিলটা ছাড়া। সোনাঝুরির হাটে তখন পরন্ত বেলার ঘ্রাণ। চিত্রিতার পরন্ত বেলার পৃথুলা চিবুকের লাল তিলটা নির্জন বেলাভূমির লাল কাঁকড়ার মতো প্রচ্ছন্ন গর্তে লুকিয়ে পড়ার পথ খুঁজতে থাকে। ধন্যবাদ। খুব সুন্দর পরিষ্কার পাঠ করলেন শুভাশিস মুন্সি। এবার এই গল্পটির আলোচনা করবেন শুভশ্রী সাহা। আর এরপর বলে রাখি, যদি আর কেউ এই পলাতকা আর সমান্তরাল দুটো গল্প নিয়ে আলোচনা করতে চান, তাহলে তারা এগিয়ে আসবেন, নিজেদের মাইক অন করে এক এক করে তারা বলতে পারেন তারা। হ্যাঁ, শুভাশিস বাবুকে ধন্যবাদ। ভীষণ ভালো পড়েছেন, জায়গা মতো পজ বসিয়ে গল্পটিকে বুঝতে সাহায্য করেছেন আমাদের। আমি একটি কথা বলবো প্রথমেই, যে আমি আলোচক নই। আমি কিন্তু পাঠিকার হৃদয় থেকেই গল্পটিকে স্পর্শ করবার চেষ্টা করেছি, কারণ আমি বিশ্বাস করি যিনি লেখেন তারা কখনোই আলোচক বা পাঠিকা বা পাঠকদের জন্য কোনো গল্প লেখেন না, গল্প আপনা থেকেই আসে। তো অতি বাস্তব এক জমি থেকে গল্পের সূচনা। 2 স্বামী স্ত্রী, কিশোরী কন্যা সহ বহুদিন বাদে শান্তিনিকেতন এসেছেন বেড়াতে। স্বামী এবং স্ত্রী তাদের বয়সের সঙ্গে সঙ্গে সাফল্য এবং কলেবরের খুব স্বাভাবিকভাবেই পরিবর্তন এসেছে আর কি। চিত্রিতা এ গল্পের নারী চরিত্র। সে শান্তিনিকেতনে এসে তার অবিবাহিত অবস্থায় যে প্রেমের সম্পর্ক ছিল, সেই সম্পর্ক পরিণতি পায়নি যে কোনো কারণেই আর কি, সে কথা তার মনে পড়ে যায়। কেন এবং কি কারণে তাদের বিয়ে হয়নি অনুক্ত রেখেই কিন্তু লেখক এগিয়ে যান, পাঠককে হয়তো ভাবতে দিয়ে। এই ভাবনা করার সুযোগটা অনুগল্পে দেওয়া উচিত।
চিত্রিতার মেয়ে যে শিল্পীর কাছে পোর্ট্রেটটি আঁকাচ্ছিল তার মুখ দেখা যায় না, কিন্তু ঝাঁকড়া কাঁচা পাকা চুলের আড়ালে পাঠিকা কিন্তু ধরে নেন চরিত্রটিকে। খানিকটা হলেও এই জায়গাটি একটু প্রেডিক্টেবল মনে হয়েছে, কিন্তু গল্পের মধ্যে একটি অন্য গল্পের মোড়ক পাওয়া গেল, যেটি আমায় টেনেছে বেশি। শিল্পী কিন্তু মৌমিকে না জেনেই চিত্রিতার মুখশ্রীর সঙ্গে মিল পেয়েই একটি তিল মন থেকে এঁকে দেয়, যা মৌমির নেই কিন্তু চিত্রিতার আছে। অর্থাৎ শিল্পী কিন্তু চিত্রিতাকে মনে রেখেছে। এখানে চিত্রিতা চমকে যায়, সে বুঝতে পেরে সেবারের মতোই নিজেকে লুকিয়ে নেয় বা আত্মগোপন করে। হয়তো তাদের বিয়োগের কারণ, সম্পর্ক বিয়োগের কারণ চিত্রিতা নিজেই ছিল, নয়তো সে বারবার পলায়নমুখী হবে কেন? এই প্রশ্নটা কিন্তু পাঠকদের সামনে দাঁড় করিয়ে দেন লেখক বা লেখিকা। এখানে গল্পটির কিন্তু নামকরণ একেবারে সার্থক, আর আমরা জানি অনুগল্পে নামকরণের একটি বিশেষ জায়গা আছে। গল্পটি একটি মুহূর্ত কথা, চরিত্রের ভিড় নেই, ঘটনার ঘটাপেটা নেই, স্বল্প কথার গল্প। অনুগল্পে যেমনটি হওয়া উচিত। খুব বেশি ওঠাপড়া হয়তো নেই এই গল্পে, কিন্তু পরন্ত দুপুরের এক নিস্তরঙ্গ সমুদ্রের মতো সে ঢেউ ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গিয়ে পাঠককে স্পর্শ করেছে। এবং আমরা সবাই জানি নিস্তরঙ্গের সমুদ্রে আকর্ষণ উত্তাল সমুদ্রের থেকে তো কম নয়, তারও একটি অন্য সৌন্দর্য থাকে। শুধু প্রচ্ছন্ন গর্ত বা পৃথুলা তিলটি না লিখলেও হতো। পলাতকাই যখন সে, তখন চিত্রিতা যদি অধরা মাধুরী হয়ে থাকতো তাহলেও বা ক্ষতি কি ছিল? সর্বোপরি সব দিক থেকে আমার ভালো লেগেছে। ধন্যবাদ জানাই লেখক এবং লেখিকাকে, তার কলম এগিয়ে যায়। ধন্যবাদ। গল্পটি নিয়ে আর কেউ যদি আলোচনা করতে চান তাহলে তিনি সামনে আসতে পারেন এবং দুটি পলাতকা এবং সমান্তরাল গল্প দুটি নিয়ে কিছু বলতে পারেন। হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি সুতপা বিশ্বাস ঘোষ, আমি ওই সমান্তরাল নিয়ে একটু বলতে চাইছিলাম। আমি পড়েছি গল্পটা একটু আগে যে পাঠ করলাম। আমি বলছিলাম যে গল্পটি পাঠ করতে গিয়ে আমার এত ভালো লেগেছে, কার লেখা আমি জানি না, তিনি সামনে আসবেন, তাকে কুর্নিশ এরকম একটা লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসাধারণ লেগেছে আমার, এবং পড়েও আমি খুব আনন্দ পেয়েছি। এটুকুই আমার বলার ছিল। খুব ভালো গল্প। আমিও ওনার সাথে একই মত আমারও, যে সমান্তরাল গল্পটি আমাকে ভীষণ ছুঁয়েছে এবং লেখক কিংবা লেখিকা যিনি হন তার লেখার হাত সত্যি অসাধারণ। মানে টুকরো টুকরো কিছু কথা একটু একটু করে আমাদেরকে যেভাবে ছুঁয়েছে, হ্যাঁ, যে রেল লাইনের যে চিত্রটা আমরা প্রত্যেকে মিলেই ওই গল্পটার মধ্যে দেখতে পেয়েছি, সেইটা আমাদের ছবিটা একদম আমাদের কাছে একদম ফুটে উঠেছে। সেই রেল লাইনের উপমাটা অসাধারণ, অসাধারণ রেল লাইনের উপমাটা। শেষে গিয়ে গল্পটা যেন একটা অনেক অনেক বেশি উত্তরণ ঘটে গেছে শেষে গিয়ে। হয়তো ঘটনাটা বাস্তব ভীষণ সময়ের সাথে, কিন্তু লেখার স্টাইলটা তো একটা খুব বড় জিনিস। এখানে উনি লেখার স্টাইলের এই বাস্তবতাকেই একটা শিল্পের পর্যায়ে যেন নিয়ে গেছেন। এটা আমার ভীষণ ভালোভাবে আমার যেটা মনটাকে আমার ছুঁয়েছে। হ্যাঁ, গল্পটা আমার, আর পলাতকা গল্পটা, তাই আমরা ওই ধরনের গল্প অনেক এর আগেও পেয়েছি। এইভাবে পালিয়ে বেড়ানো, নিজের থেকে নিজে পালিয়ে বেড়ানো আমরা অনেক পেয়েছি এর আগেও, কিন্তু উনি ওনার মতন করে যিনি লিখেছেন তিনিও খুব সুন্দর গল্পটা লিখেছেন। তবে সমান্তরাল আজকে 1-10 আমার কাছে মানে একদম 9 কি 10ই পাওয়ার মতন। তো আর কেউ যদি বলতে চান তাহলে গল্পটা সম্পর্কে, গল্প দুটি সম্পর্কে বলতে পারেন। আর নইলে আমি পরবর্তী সঞ্চালক যিনি সঞ্চালনা করবেন ছোট গল্পে, তার উপরে দায়িত্বটা ছেড়ে দিয়ে আমি এখান থেকে বেরোচ্ছি। মানে বেরোচ্ছি না, ছাড়ছি, দায়িত্ব ছাড়ছি। আর কেউ কিছু বলবেন গল্পটা নিয়ে, দুটো গল্প নিয়ে? না হলে আমরা এই পর্বটা শেষ করব দুজন অনুগল্পকারকে নিয়ে। আমরা এই পর্বটা শেষ করছি। দুটি গল্প পড়া হলো। প্রথম গল্প যিনি পড়লেন সুতপা বিশ্বাস ঘোষ, সমান্তরাল গল্পটি। এই গল্পটি লিখেছেন রুমি বন্দ্যোপাধ্যায়।
রুমি বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ত্রিসীমানার জীবনটাকে হাতড়িয়ে যে কটা গল্প পান লিখে ফেলেন। চোখে একটা ব্যক্তিগত দূরবীন থাকে, যার কাজগুলো মায়া আতুরের বাষ্পজারিত। লিখতে লিখতে প্রায় বছর 5 হলো। বিগত 5 বছর ধরে লেখা প্রকাশিত হয়েছে অগুন্তি সংকলনে। তাদের প্রকাশক কখনো কাফে টেবিল, কখনো দেইজ, জলফরিং, স্টেটসম্যান, এই সময়, কথামালা, সহজিয়া, নভরেজ, এইরকম কিছু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। জীবন, দূরবীন এবং মায়াকাজ, এই কটা জিনিসকে পাথেয় করেই লিখে যেতে চান। গল্পকারের কাছে আমার প্রশ্ন, গল্প লেখার ক্ষেত্রে গল্পের উপাদান বা বিষয় একটা বিশেষ ব্যাপার। যেমন প্রেমের গল্প, হাসির গল্প, সামাজিক গল্প, কল্পবিজ্ঞানের গল্প, এরকম নানা বিষয় হতে পারে গল্প নির্বাচনের ক্ষেত্রে। কোনো বিশেষ বিষয় কি আপনি স্বচ্ছন্দ, মানে গল্প লেখার ক্ষেত্রে ঘুরে ফিরে সেই বিষয়টাই এসে পড়ে, নাকি যে কোনো বিষয় হতে পারে? যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন। রুমি বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বলছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, প্রথমেই আজকে ফোন গল্পের আসরকে আমার অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা প্ল্যাটফর্মে গল্প এতজনের মাঝখানে আমার গল্পটা সুতোবাদী পড়লেন, সোমা আলোচনা করলেন, শুভশ্রী এরাও আলোচনা করলো কিছুটা। তো একটা গল্প লিখে যে পরিতৃপ্তি আসে, সেটা খানিকটা পাঠকের রিয়াকশন থেকে, তো সেটা পাঠকের রিয়াকশনের উপর অনেকটা ডিপেন্ড করে। মানে একটা গল্প লিখে যতটা আনন্দ পাই, তার সেরকমই আনন্দ পাই যখন সেটা সমাদৃত হয়। তো সেক্ষেত্রে আজকে আমি খুব খুব আনন্দ পেলাম। সোমা যেভাবে গল্পটা আলোচনা করলো বা সুতোপাদি যা বললেন, তাতে সত্যি মানে ভীষণ, এখনো সেই আনন্দের রেশ কাটছে না আমার। যাই হোক, থাকবে, এটা কিছুদিন থাকবে। আজকের দিনটাই বোধহয় অন্যরকম হয়ে গেল এইটুকু সময়ের জন্য। যাই হোক, তো আপনি জিজ্ঞেস করছিলেন কি ধরনের গল্প লিখতে আমি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো জেনারেলি খুব সামাজিক গল্প বা প্রেমের গল্প লিখতে আমার ভালো লাগে। তবে যত দিন যায়, যত একজন লেখক পরিণত হতে থাকেন, ততই তো লেখার ব্যাপ্তিটা কিছুটা হলেও সংকুচিত হতে থাকে। মানে এক ধরনের একটা চলে আসে, একটা নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য হয়তো নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। সেক্ষেত্রে প্রেমের গল্প লিখতে আমার চিরকালই ভালো লাগে। তবে এখন মনে হয় যে মানুষের গল্প লিখি, সেই গল্প লিখতে গিয়ে এই গল্পটা লেখা। তো যে ধরনের ক্যারেক্টারের কথা এখানে বলেছি, এই যে জয়দেব, তো সেরকমই একজনকে আমি খুব কাছ থেকে দেখেছি। সেই ভদ্রলোক আমাদের এই ফ্ল্যাটের, মানে আমি যে ইয়েতে থাকি, বাড়িতে থাকি, তার উল্টো দিকে একটা ফ্ল্যাট বাড়ি আছে। তো সেই ফ্ল্যাট বাড়ি যে কেয়ারটেকার সুকুমার দা, তো সুকুমার দা সত্যি একটা বাচ্চাদের কোলে নিয়ে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। এবার কেন সেই কথাটা একবার সুকুমার দাকে জিজ্ঞেস করাতে সুকুমার দা বলেছিল যে ওর একটা সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে ওর বড় মেয়ে মারা গেছে, ছোট মেয়েটি আছে, বউ আছে, তারা সব বাইরে থাকে, ফ্ল্যাটে থাকার তাদের জায়গা নেই। কিন্তু ওই একটা বললাম যে ওই বাস্তব হাতড়াতে গিয়ে, হাতড়িয়ে তার সঙ্গে কল্পনা মিশিয়ে গল্প লেখা, তো খানিকটা সুকুমার দা এসে গেছিল ওই জয়দেবের চরিত্রটা লিখতে গিয়ে। বাকিটা তো কল্পনা, বর্তমান কনটেক্সটের ওপর লিখতে গিয়ে গল্পটা লেখা। এটুকুই বলার ছিল এই গল্পটার বিষয়ে। ধন্যবাদ রুমি বন্দ্যোপাধ্যায়। তপন দা, আমার একটা কথা বলা আছে। রুমি আমার নাম সোমা না, আমার নাম সৌমি, সৌমি আচার্য। না না, সরি, কিছু না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সৌমি, আমি তো চিনি আপনাকে, মানে আমিও আপনাকে চিনি। ঠিক আছে, ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দ্বিতীয় অনুগল্পটি যিনি পড়েছেন তিনি হচ্ছে শুভাশিস মুন্সী, আর এই গল্পের আলোচনা করেছেন শুভশ্রী সাহা। এই গল্পটি লিখেছেন গল্পকার এনাক্ষী কয়াল মণ্ডল।
এনাক্ষী কয়াল মণ্ডলকেও আমার একই প্রশ্ন, কিন্তু তার আগে ওনার সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিই। হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবারে জন্ম। গণিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ছোটবেলা থেকেই লেখালেখির নেশা। কবিতা লেখা দিয়ে শুরু হলেও ভূত, হাসি এবং রহস্য গল্প লেখা হয় বেশি। ইতিমধ্যে বেশ কিছু পূজাবার্ষিকী সহ বেশ কিছু গল্প সংকলনে এবং ওয়েব ম্যাগাজিনে কবিতা, গল্প প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু প্রকাশিতব্য। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দুটি একক পরাবাস্তব গল্প সংকলন, শনিবারের অলৌকিক গল্পেরা এবং মিথুন চক্র। আমি এনাক্ষী কয়াল মণ্ডলকে ওই একই প্রশ্ন করছি, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, নমস্কার। আমার পরিচিতির মধ্যেই সবাই শুনেছেন যে অলৌকিক পরাবাস্তব আর হাসির গল্প, ডিটেকটিভ, এইগুলোই, আর কল্পবিজ্ঞান আমি মূলত লিখতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। সত্যি কথা বলতে কি, প্রেমের গল্প আমার একদমই আসে না, কিন্তু সোনাঝুরির হাটে গিয়ে একটা পড়ন্ত বেলায় কেন জানি না মাথায় এই গল্পের প্লটটি এসেছিল। মোটামুটি এটা বোধহয় মানে 2 নম্বর কি 3 নম্বর প্রেমের গল্প আর অনুগল্পের ঝাঁপির মধ্যে একখানি আর কি। হয়তো সেই জন্যেই মানে একটা এক্সপেরিমেন্টাল আর কি বিষয়টা। তো এরকমই আর কি। কল্পবিজ্ঞান লিখতে বেশি ভালো লাগে, আর অলৌকিক তো মানে চলে আসে। অঙ্কের লোকেও আমার অলৌকিক বিষয়ের একটা টান আছে। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ এনাক্ষী কয়াল মণ্ডল। এইবারে আমরা অনুগল্প পর্ব শেষ হয়েছে, এবারে আমরা ছোট গল্প পর্বে যাব। এই পর্বের সঞ্চালনায় থাকছেন কাকলি দেবনাথ। কাকলিকে অনুরোধ করব সঞ্চালনার জন্য। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আশা করছি সবাই বেশ বর্ষায় ভালোই আছেন। এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের এখানে চন্দননগরে বর্ষা বৃষ্টি হচ্ছে না, তবে আশা করি সবাই চা নিয়ে বসে পড়েছেন। যাই হোক, আমার আজকে খুব মনে হচ্ছিল, আমরা ছোটবেলায় না পড়তাম একটা রচনা আসতো, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আজকে এই মুহূর্তে মনে হচ্ছে বিজ্ঞান আমাদের কাছে সত্যি আশীর্বাদ। নাইলে এইরকম একটা পরিবেশে কোথায় আমরা রয়েছি, কে সবাই একসঙ্গে হয়ে গল্প পাঠ শুনছি, সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করছি। যাই হোক, কোন গল্পের আসরকে এইরকম অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আর আমাকে সঞ্চালনা করার জন্য তো অবশ্যই। যাই হোক, আজকে দুটো ছোট গল্প পাঠ আছে। ছোট গল্পের মধ্যে প্রথম গল্পটির নামটাও খুব সুন্দর, অর্কিড ও কয়েকটি ফুল গাছ। গল্পটি যিনি পাঠ করবেন বাসব দত্তা কদম, আমার খুব প্রিয় একজন মানুষ। সেই মানে চেন্নাই থেকে এখন আমাদের সঙ্গে। যাই হোক, এই কারণেই মনে হচ্ছে বারবার যে চেন্নাই থেকে ও গল্প পড়বে। আর বাসব দত্তার সম্বন্ধে আমি একটু বলি, ও নিজেও লেখে। ভীষণ সবচেয়ে ভালো শব্দ, আমরা সবসময় গল্প নিয়েই আলোচনা করি, ও মানুষ হিসেবেও খুব ভালো। যাই হোক, ও লেখে। আর গল্পের শুধুমাত্র গল্পের জন্য ও বই মেলায় চলে আসে অত দূর থেকে প্রত্যেক বছর। তো যাই হোক, আজকে আমরা গল্প বাসব দত্তার কাছ থেকে গল্পটার পাঠ শুনবো। গল্প কে লিখেছেন আমি জানি না। যাই হোক, বাসব দত্তা তুমি আছো তো? ঠাকুলি আছি। হ্যাঁ, ধন্যবাদ গল্পের আসরকে, ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে বললে। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। অর্কিড ও কয়েকটি ফুল গাছ। কখনো কখনো কোনো গান কিভাবে যেন অজান্তে গলায় চলে আসে। মৃগাঙ্কা ভাবে কে যেন ওকে গুনগুন করে দুকলি গাইয়ে নেয়। এত গান থাকতে এই গানটা ওর ভেতরে এমন করে কেন বাজছে কে জানে।
অথচ গানটা তেমন চেনাও নয়। পড়ার ফাঁকে কাজের মাঝে হাসির শেষে টুক করে সুরটা ঢুকে পড়েছে। এখন মনে মনে বাজছে। ও জানে কিছুটা পরে সেটা গলায় চলে আসবে, চলতে থাকবে সারা দিন। ভাবলে কেমন রহস্য লাগে। প্রায় কিন্তু এরকম হয়, এক এক সময় এক একটা গান। ভাবছিল সবার কি এমন হয়? কিন্তু এই প্রশ্নটা সবাইকে করা যাবে না। এক মাকে করা যেতে পারে, মা ওর বন্ধু। আরেকজনকে করা যেতে পারে, সে হলো ইন্দ্রাশিস। আজই মৃগাঙ্কা তার পুরোপুরি প্রেমে পড়েছে। অথচ যে গানটা ওকে ভরিয়ে রেখেছে সেই গানের কলি হলো প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। বেশ সুন্দর গান, তবে কিছুতেই বুঝতে পারছে না কেন ওর মনে এমন প্রেমে পড়া বারণ বাজছে। যে গানটা ঠিক ওর সঙ্গে এখন যাচ্ছে না, তবুও সেটাকে ওকে ক্যারি করতে হচ্ছে। তাহলে মা যে সব সময় বলে প্রেম করার আগে যাচাই করবি, সেই কথাটা কি ইনার মাইন্ডে অ্যাক্ট করছে? বাড়িতে পার্মানেন্টলি আসার আগে মৃগাঙ্কার সঙ্গে বাংলা গানের কোনো যোগাযোগ ছিল না। ক্লাস 6 থেকে ওর পড়াশুনো শিলিগুড়ির এক কনভেন্টে। কিশোরী বেলার শেষটা ধাপটা বাইরে কাটিয়ে এখন সে ফিরে এসেছে নিজের বাড়িতে। শেষ 6-7 বছর বাড়িতে থাকা বলতে ছিল ভ্যাকেশনের কয়েকটা দিন। সেই দিনগুলো কেমন যেন হুশ করে কেটে যেত। তারপর আবার ট্রেন জার্নি, ফের হস্টেলে সেই রুমে ফিরে যাওয়া। 12 ক্লাস পার করে সে এখন বাড়িতে। প্রায় মাস 6 হয়েছে ও এখন কলকাতার একটা বড়লোকি ল কলেজে পড়ে। বাড়ি থেকে তার যাতায়াত বাসে। এই সময়টাতে কানে থাকা ইয়ারফোনে চলে ওয়েস্টার্ন গান, সঙ্গে সঙ্গে চলে কথা ও চ্যাট। ইদানিং কথা বেশি হয় ইন্দ্রাশিসের সঙ্গে। 3rd ইয়ারের স্টুডেন্ট ইন্দ্রাশিসকে ও প্রথম দেখে কলেজ লাইব্রেরিতে। একটা বই নেওয়ার ব্যাপারে মৃগাঙ্কার কনফিউশন ছিল। লাইব্রেরিয়ান ম্যাম 3টে বই সাজেস্ট করলেন। ও আবারও একটু কনফিউজড। পাশে দাঁড়ানো ছেলেটিকেও খেয়াল করেনি। খেয়াল করার কথাও নয়, কারণ আগে ওকে কলেজে সে নোটিশ করেনি। ছেলেটির গলা শুনে মৃগাঙ্কা ওর দিকে তাকালো। ছেলেটির চেহারায় সেরকম জেল্লা না থাকলেও ওভারঅল একটা অ্যাট্রাকটিভ লুক আছে। পরনে ড্যামেজ জিন্স আর টি শার্ট, এক মাথা অগোছালো চুল, গালে কয়েকদিনের দাড়ি। ছেলেটির মুখের দিকে তাকানোর জন্য মৃগাঙ্কাকে একটু ওপর দিকে তাকাতে হলো, কারণ ইন্দ্রাশিস বেশ লম্বা। ওর চোখ আটকে গেছিল। এভাবে কোনো ছেলেকে দেখা উচিত নয়, তবুও সে দেখছিল। এরকম চোখ ও কোনোদিন দেখেনি। ছেলেটি ম্যামকে বলে দিল অথরের নাম। মৃগাঙ্কাকে বলল এটাই নে। সেই শুরু। তারপর থেকে কলেজে গেলে ওর চোখ দুটো খুঁজতে থাকতো ছেলেটাকে। প্রেম করার ব্যাপারে মায়ের অনেক ডুজ অ্যান্ড ডোন্টস আছে, অথচ ইন্দ্রাশিসের প্রেমে পড়ার আগে মায়ের কোনো ইনস্ট্রাকশন সে ফলো করতে পারেনি। আসলে এসব তার মনেই আসেনি। এর আগে যারা ওর কাছে এসেছিল প্রত্যেকের কথা সে তার মাকে বলেছিল বিস্তারিত। যেমন নীলাঞ্জনের হাসিটা কেমন বোকা বোকা, রোহন অন্য মেয়েদের সঙ্গেও ডেটিং করে, রক্তিম কেমন ক্যারে যেন দেখে। এরকম অবজারভেশনস গুলো ও মায়ের সঙ্গে শেয়ার করেছিল, কারণ সোনালি তার মেয়েকে পই পই করে বলে রেখেছে প্রেম করবি যাচাই করে। মৃগাঙ্কা বলেছিল মা তুমি এমন সব বাংলা বলো না, যাচাইয়ের মিনিং কি? সোনালি কিছুক্ষণ ভেবে বলল ভেরিফাই। মৃগাঙ্কা চোখ বড় বড় করে বলেছিল আই সি, তুমি বাবাকে ভেরিফাই আমি যাচাই করে বিয়ে করেছিলে? যাচাই যাচাই করলে তোর বাবাকে বিয়ে করতাম নাকি? 12 ক্লাস পাশ করতেই বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়। মৃগাঙ্কা লক্ষ্য করলো ওর মায়ের মুখটা পাল্টে যাচ্ছে। তারপর সোনালির চোখ চলে গেল ব্যালকনিতে। ও জানে ওর মায়ের অর্কিড আর কিছু ফুলের গাছ আছে ওখানে। ও জানে এরা তার মায়ের খুব আপন। কিছু একটা অনুমান করে সে বলল তুমি কাউকে যাচাই করেছিলে? সোনালি একটু চুপ থেকে তারপর বলল আমার যাচাই করা ছেলেটাকে বাড়ি থেকে রিজেক্ট করে দিয়েছিল। কেন? মেয়ে আর মায়ের বয়সের দূরত্ব অনেকটা কমে আসছিল।
তুমি তো আরো কিছু বলতে যাচ্ছিল। সোনালী মেয়েকে থামিয়ে বলল, সবকিছু জানতে নেই। কিছুক্ষণ দুজনে চুপ। তারপর সোনালী বলেছিল, এখন সময় পাল্টেছে। ইওর ডিসিশন ইজ ফাইনাল। ডিভোর্স তো আজকাল মুড়ি মুড়কি, তবুও বিয়ে তো বিয়ে। মেয়েরা যতই চাকরি করুক বা অন্য কিছু, মেয়েদের জীবনে বিয়ে একটা লাইফ সেটেলমেন্টের ব্যাপার। গানটা আবার গলায় চলে এসছে মৃগাঙ্কার। ও রিকালেক্ট করার চেষ্টা করছিল কোথায় শুনেছে গানটা। সম্ভবত আজ সকালে শুনে থাকবে। সোনালী রোজ সকালে ব্লুটুথ স্পিকারে বাংলা গান চালায়। রান্না করতে করতে গান শোনাটা ওর অভ্যেস। মৃগাঙ্কা অনেক রাত পর্যন্ত জাগে। মোবাইল, ল্যাপটপ, চ্যাট স্টাডি সব চলে। কলেজ ওর বেশ বেলায়, তাই 9টার আগে সে ঘুম থেকে ওঠে না। সকালের চাটা সোনালী ওকে বিছানায় দিয়ে আসে। তারপর শুয়ে আধো তন্দ্রায় কানে আসে গান। প্রথম দিকে ওর বাংলা গান ভালো লাগতো না, তবে মা ওর বারণে কর্ণপাত করতো না, তাই দরজা বন্ধ করে রাখতো। কিন্তু শব্দকে কি আর আটকানো যায়? তারপর শুনতে শুনতে ওর মায়ের পছন্দের বাংলা গানগুলো ভালো লাগতে শুরু করলো। একদিন কলেজ থেকে ফিরে সোনালীকে বলেছিল, মা তোমার ওই গানটা আজ সারাদিন গুনগুন করেছি। ওর মা জানতে চায় কোন গানটা। মৃগাঙ্কা কেমন ফ্যাল ফ্যাল করে তাকায়। বলল, যা, একটু আগে বাসে থেকে নেমেও গাইছিলাম, তোমাকে দেখে ভুলে গেলাম। সোনালীর হাসি পেল মেয়ের কথা শুনে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ও মায়ের নাইটি টেনে বলল, ও মা বলো না কোন গানটা গাইছিলাম। সোনালীর আবার হাসি পায়। মেয়েটা কেমন আদুরি আদুরি কথা বলে, খুব ভালো লাগে ওর। সোনালী ঘুরে দাঁড়ায়। বলবো? বলে ফেলো। বলো বলো। মৃগাঙ্কার মুখে হারানো জিনিস খুঁজে পাওয়ার হাসি। সোনালী ওর সুন্দর ঋণঋণে গলায় গেয়ে উঠল, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। মৃগাঙ্কা ওর মাকে জড়িয়ে ধরে বলল, কি করে বুঝলে? সোনালী বলল, মায়েরা সব বুঝতে পারে। বলো না কি করে বুঝলে? বেশ সুর করে বলল মৃগাঙ্কা। সোনালী বেশ নাটক করে বলল, আজ সকালে গানটা বাজিয়েছিলাম আর তুই তো এখন উঠছিস, তাই ভাবলাম এটাই তোর মনে ধরেছে। মৃগাঙ্কা ওর মায়ের গালে চুমু খেল। 2 বিকেল 5:30টার একটু আগে অথবা পরে সোনালী তার মেয়েকে ফোন করে। মা জেনে নেয় মেয়ে তার বাসে উঠেছে কিনা। চিংড়িহাটা থেকে সেলিমপুরের দূরত্বটা নেহাত কম নয়। মেয়ের জন্য মায়ের মন উতলা থাকে, মেয়ে সেটা বোঝে। তবে আজ মায়ের ফোন ধরেনি, কারণ ইন্দ্রাশিস ওর বাঁ হাত ধরে রেখেছিল। ওরা হাঁটছিল সিটি সেন্টারে। মৃগাঙ্কার জিন্সের বাঁ পকেটে মোবাইলটা কাঁপছিল। ও পারেনি হাতটা ছাড়িয়ে নিতে। বারবার কেঁপে কেঁপে থেমে গেছিল মোবাইলটা। পরে আর মাকে সে রিং ব্যাক করেনি, কারণ রিং ব্যাক করলেই তার মা চেপে ধরবে, ফোন কেন ধরিসনি। প্রেমে পড়ার রেশটা তখন কেটে যাবে। যত বেশিক্ষণ এটাকে ধরে রাখা যায়। আজ বাড়ি যেতে দেরি হবে। মায়ের অনেক প্রশ্ন ছুটে আসবে। বাবা ফিরলে সেসবের কিছুটা রিপিট হবে। হয় হোক, আজ যেটা ও পেয়েছে তার তুলনায় এসব ঝামেলা সহ্য করা কিছুই নয়। মৃগাঙ্কা বেল বাজালে সোনালী দোতলার ব্যালকনি থেকে দড়ি বাঁধা ব্যাগে চাবিটা নিচে নামিয়ে দেয়। ও ভেবেছিল মায়ের ফায়ারিংটা ওখান থেকেই শুরু হবে, কিন্তু হয়নি। খালি ব্যাগটা ওপরে তুলেই সোনালী ভেতরে ঢুকে গেল। মায়ের ঘর থেকে কোনো শব্দ আসছে না, টিভি বন্ধ, একটু থমথমে পরিবেশ। মৃগাঙ্কা ভাবলো, বেশ গুছিয়ে আজ হবে। যা হয় হোক, দেখা যাবে। চেঞ্জ করেই সে ওয়াশরুমে ঢুকে গেল। আসলে মায়ের মুখোমুখি সে হতে চাইছে না। আজও একটু বেশি সময় নিচ্ছে। ওয়াশরুম থেকে শব্দ না করে নিজের ঘরে আসার সময় দেখলো মা কানে মোবাইল নিয়ে সিলিং এর দিকে মুখ করে নিমগ্ন। নিজের ঘরে এসে নিজেকে গুছিয়ে নিচ্ছিল মৃগাঙ্কা। আয়নায় দেখছিল নিজেকে। ইন্দ্রাশিসের সঙ্গে আজ কাটানো সময়টা ভাসছে স্রোতের মতো। ওই গানটা আবার ওর গলায় চলে এসেছে। গুনগুন করে গাইছে, প্রেমে পড়া বারণ। নিজের হাসিও পাচ্ছে। প্রেম করছে তার আবার বারণ। কিছুক্ষণ পর সোনালী দরজায় এসে দাঁড়ালো। মৃগাঙ্কা দেখলো মায়ের অ্যাটিটিউড কোয়াইট নর্মাল। ও ভেবেছিল মা ওকে জড়িয়ে ধরবে, বলবে ফোন ধরলি না কেন, কিন্তু ফোন ধরলি না কেন,
কিন্তু হঠাৎ ওর মনে হলো মা ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু ওকে দেখছে না। কয়েক মুহূর্ত কেটে গেছে, সোনালি কিছু বলেনি। ও মাকে বলল, হ্যালো, কি হয়েছে তোমার? সোনালি নিস্তরঙ্গ স্বরে বলল, কিছু না। প্রোটিনটা এখন করে দেব না কফি খাবি? মৃগাঙ্কা বুঝে গেল যে কোনো কারণেই হোক টেনশন ইজ ওভার। একটুও গ্যাপ না দিয়ে বলল, তুমি কফি করো, তারপর দু একটা আরো কথা বলে সে মাকে রিড করবার চেষ্টা করছিল। মৃগাঙ্কা ঠিক করলো কফি খেতে খেতে আজ মাকে ইন্দ্রাশিসের কথাটা বলবে। এটাও বলবে যে প্রেম করার আগে সে কোনো রকম যাচাই করেনি। সোনালি এমনিতে খুব তাড়াতাড়ি চা কফি করে। কিচেন থেকে কাপ ডিশের আওয়াজ আসছে, সঙ্গে রিন রিনে সুরেলে গলায় একটা গান আসছে, প্রেমে পড়া বারণ, কারণ অকারণ, আঙুলে আঙুল ঠেকলে কিন্তু হাত ধরা বারণ। গানটা শুনে মৃগাঙ্কার ভেতরে রিয়াকশনের বন্যা বইছিল। গায়ে ক্রিম মাখা থামিয়ে শব্দ না করে সে মাকে দেখতে গেল। দেখলো আজ ওর মা একটু স্লো, আর একটু হলে দুধটা উথলে যাচ্ছিল। গরম দুধে কফি দিল 3 বারে। কফিতে চিনি দিতে ভুলে যাচ্ছিল। মৃগাঙ্কা আড়াল থেকে এসব দেখছিল। সোনালি গানটা গাইছে কখনো গলা দিয়ে, কখনো নাক দিয়ে। মৃগাঙ্কা তার মাকে নিয়ে নিজের ভেতরেও কোথাও কিছু একটা যেন ছুঁতে পারল। মা কি তবে তার সেই যাচাই করা মানুষটাকে ফিরে পেয়েছে? মা আর মেয়ে কফি খাচ্ছে। মৃগাঙ্কা বলল, মা, একটা কথা বলবো। কি? আমায় বকলে না কেন? সোনালি স্বাভাবিকভাবে বলল, রোজ তো আমার ফোন ধরিস, আজ হয়তো ব্যস্ত ছিলি, কিন্তু তোমার রাগ করা উচিত ছিল। সোনালির চটজলদি উত্তর, তোরও তো ফোনটা ধরা উচিত ছিল। মৃগাঙ্কা এবার তার কথাটাকে এক অজানা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। জানো তো, আমি কিন্তু যাচাই করিনি, মানে করা যায়নি, তোমার ডাইরেক্টিভ ফলো করতে পারিনি। সোনালি ব্যালকনির দিকে তাকালো। ওখানে এখন অন্ধকার, গাছগুলোকে দেখা যাচ্ছে না, তবুও সে ওদিকে তাকিয়েই বলল, ঠিক বলেছিস। আমি কি ঠিক বললাম? সোনালির ভাবলেশীন উত্তর, কাউকে ভালোবাসলে যাচাই করা যায় না। তবে তুমি আমার কাছে কেন বলতে যাচাই করতে? মায়েদের বলতে হয়, আমার মাও আমাকে বলতো। মৃগাঙ্কার আঙুলের ছোঁয়ায় মোবাইলে ফুটে উঠল ইন্দ্রাশিসের ছবি। ওর গলাটাও একটু কাঁপলো। বলল, ছেলেটার নাম ইন্দ্রাশিস, কলেজে 3rd ইয়ার। মোবাইলটা নিজের হাতে নিয়ে সোনালি প্রাণ ভরে দেখলো ছবিটা। বলল, ঠিক আছে, ভালো ছেলে। এবার তোমারটা বলো। সোনালির মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু বলল, মানে? সোনালির আজ কিছুতেই রাগ আসছে না। তোমার আজ রাগ আসছে না কেন? অন্য সময় হলো তো আমাকে বোধহয় দুঘা দিতে। সোনালি কিছু বলল না। মৃগাঙ্কা মায়ের হাত ধরে বলল, আপন মনে তখন মোবাইলে কার কথা শুনছিলে? নিশ্চয়ই বাবা নয়। মেয়ের চোখে চোখ রেখে সোনালি বলল, বলবো? মাকে জড়িয়ে ধরে মৃগাঙ্কা বলল, না, বলতে হবে না, সবটা বলতে নেই, সবটা জানতে নেই। এখানেই শেষ গল্প। আমরা শুনলাম ছোট গল্প অর্কিড ও কয়েকটি ফুল গাছ। ভালো লাগলো গল্পটা। গল্পটা নিয়ে আলোচনা করবে অয়ন ভট্টাচার্য। অয়ন সম্বন্ধে একটু বলি, বলতে খুব ইচ্ছে করছে, কারণ অয়নও চন্দননগরের মানুষ, আর অয়ন খুব আধুনিক গল্প লেখে। তো যাই হোক, চন্দননগর একটা সাহিত্য পরিবেশ আছে, ভাববেন না কেউ আমি চন্দননগরের বিজ্ঞাপন দিচ্ছি, সত্যি সত্যি চন্দননগরে খুব সুন্দর একটা সাহিত্যের পরিবেশ। যাই হোক, এবার আমরা অয়নের কাছ থেকে এই গল্পটির আলোচনা শুনবো। অয়ন, আছো তো? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ কাকলি, একটু বিড়ম্বনাতেই ফেলে দিলে চন্দননগরের মান সম্বন্ধে। যাই হোক, আমি গল্পে আসি। প্রথমেই ধন্যবাদ যিনি এই ফোন গল্পের আসরকে আমাকে এই গল্পটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। গল্পটা কে লিখেছেন স্বাভাবিকভাবে আমি জানি না। এই গল্পটা পড়তে গিয়ে আমার যেটা মনে হচ্ছিল, আসলে যেটা হয় আর কি, গল্প পড়তে পড়তে নানান রকমের অভিজ্ঞতা হয়। তো অবশ্যই প্রেমের গল্প, তবে প্রেম ব্যাপারটা এমনই, এবং আমার একটা মনে হতো বেশ কিছুদিন ধরেই, বা এটা এখনকার এই যে প্রজন্ম, এখানে একটা ব্যাপার মনে হয়
যে প্রেম ব্যাপারটা কি সত্যি কি আর আছে, না প্রেমটা কি সত্যি কমে আসছে, এটা নিয়ে সত্যি একটা দ্বন্দ্ব ছিল, মানে দ্বন্দ্ব থাকেও এখনো। আর এই ধরনের গল্প, এই গল্পটা যেটা আমি গল্পেই আসি, গল্পটার নামটাও খুব সুন্দর, অর্কিড ও কয়েকটি ফুল গাছ। এই গল্পটা যখন পড়তে শুরু করলাম তখন পড়তে পড়তে যেটা বোঝা গেল, এই গল্পটা শুধুই কিন্তু প্রেমের গল্প বলা উচিত নয়। এই গল্পটা বলা যেতে পারে প্রেমের বিরুদ্ধে আছে। তো হয়তো এই গল্পটা প্রেমকে খোঁজারও গল্প হতে পারে, প্রেমের পড়ার গল্প হতে পারে, আবার প্রেমের কাছে যাওয়ারও গল্প হতে পারে। আর এই গল্পতে চরিত্র কিন্তু সেই অর্থে মাত্র দুজন। আসলে আবার উল্টোভাবে দেখলে এটা আমার মনে হচ্ছে এটা একটা মা আর তার মেয়ের গল্প, একটা সম্পর্কেরই গল্প। মা আর মেয়ের সম্পর্কের যে রসায়নটা সেটা তৈরি হচ্ছে কিভাবে, সেটাই এসছে এই গল্পে। আরেকটা চরিত্র আছে এই গল্পে, সেটা হচ্ছে গান। সেটা প্রথম দিক থেকেই লেখক এনেছেন গল্পে। বিশেষ একটি গান, বারবার করে গানটা আসছে, একটা সাম্প্রতিক বাংলা ছবির গান। যদি এটা নিয়ে আমার একটু পরে বলার আছে, যাই হোক প্রথমে গল্পে আসি। এই গল্পটার যে ভালো কয়েকটা দিক, যেটা হচ্ছে গল্পটা কিন্তু খুব নির্মেদ লেগেছে আমার, খুব যেটাকে বলা হয় না, একদম মেদবিহীন একটা গল্প। যেহেতু প্রেমের গল্প অনেক লেখা হয়েছে, আমি যদিও বলছি প্রেম হয়তো নেই কি জানি না, কারণ প্রেমের গল্প লেখা হচ্ছে, কিন্তু প্রজন্মের মধ্যে প্রেম কি আছে? কারণ এই জিনিসটা আরো বোঝা যায়, কারণ আমি বলছি এই যে প্রজন্মটা নিয়ে গল্পটা লেখা হলো, এই গল্পটা লেখা হয়েছে দুটো জেনারেশনকে নিয়ে, প্রজন্ম। একটা হচ্ছে মিলেনিয়াল, কারণ এই মা তার মেয়ে এখন সদ্য কলেজে ঢুকেছে, তার মানে এটা যদি সাম্প্রতিক সময়ে গল্প ভরা হয় তাহলে সেটা হচ্ছে জেনজে, মানে আমাদের জেনজি, যেটা জেনজি জেনারেশন। এই প্রজন্মের ছেলে মেয়েরা কি আদৌ প্রেমে পড়ছে? যাই হোক, সেটা অন্য বিষয়। অবশ্যই পড়ছে, নিশ্চয়ই পড়ছে। আমি এই প্রজন্মের একটা মেয়েকে প্রশ্ন করেছিলাম, তোরা প্রেম করিস? বলে হ্যাঁ, আমরা প্রেম করি, আমরা যাই কফি শপে হ্যাপেনিং করি। এখন তো এইসবই, এটা খুব স্বাভাবিক। আমরা কিছু কিছু এদের যে ভাষা, এই ভাষাটাও বুঝতে পারি না। সেইখানে একটা মা, যে মা তার মেয়েকে দেখছে, সে এই সময়ে, যে সময় তার মার বিয়ে হয়ে গেছিল, তখন সে মা তার নিয়ে যাচ্ছে কলেজে, এবং মেয়েটিকে মা গাইড করছে তুই কিভাবে প্রেমে পড়বি, তার ডুজ অ্যান্ড ডোন্ট যেটা লেখা হয়েছে এখানে, যাচাই করা। এখান থেকে আমরা গল্পে জানতেও পারছি যে মায়ের নিশ্চয়ই কিছু না হওয়া আছে, যেটা খুব স্বাভাবিক। একটা সম্পর্কে থাকলে সবসময় সবকিছু তো পাওয়া যায় না, তো সেই বিষয়টা। এবং মেয়ের মধ্যে কিন্তু এই মাকে মেনে চলা এবং মার প্রত্যেকটা কথাকে, মাকে যেখানে বলা হয়েছে মাকে সে বন্ধুর মতো ভাবে, মাকে সমস্ত কিছু সে শেয়ার করে, সেখানে সে যখন সত্যি প্রেমে পড়লো, এই প্রেমে পড়াটাও যেটা এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, লেখক কিন্তু খুব বেশি সময় নেয়নি এইটা নিয়ে, যে কেন প্রেমে পড়লো। চোখে দেখেছে, তাকিয়েছে, প্রেমে পড়ে গেছে, যেটা অনেকটা আমার চিত্রনাট্যের মতোই মনে হচ্ছে। যে আজকালকার যে ছবি, মানে ছবিতে যেটা দেখা যায় আর কি, দেখা হলো প্রেম হয়ে গেল, কিন্তু প্রেমটা এখানে অন্যভাবে। যেটা হচ্ছে ও এই প্রেমে যে পড়লো, যেখানে মার কথা যে যাচাই করার ব্যাপারটা, যাচাই না করলেই প্রেমে পড়লো। এখানেই গল্পটা যখন মনে হচ্ছে যে গল্পটা এবার কি হবে, তখন যেটা যে জায়গাটা এলো, যে এটা যেটা মানে শেষের দিকে গল্পটা সবাই শুনেছেন, যেটা আমার ভালো লাগলো, যেটা হচ্ছে যখন এটা আমার মনে হচ্ছিল, যেটা পাঠককে পড়তে পড়তে মনে হয় এখানে নিশ্চয়ই মার যে না পাওয়াটা আছে, এই না পাওয়ার সঙ্গে কিছু একটা মিল আসবে মেয়েটার সঙ্গে, কিন্তু সেটা এলো না। লেখক যেখানে গল্পটা শেষ করতে চাইলেন, সেটা হচ্ছে যে না জানাটা, মায়ের যে সম্পর্কের ব্যাপারটা, যে সম্পর্ক আছে কি আছে না আমরা জানি না, যেখানে মেয়ে, যে কিছুটা মেয়ের বয়ানেই গল্পটা লেখা হচ্ছে, মানে মৃগাঙ্কা যে মেয়েটার নাম বলছি, নামটাও খুব অন্যরকম, আধুনিক কিন্তু আবার আধুনিক নয়, জানি না কতটা সচেতন ভাবে দেওয়া হয়েছে নামটা। আর মার নাম হচ্ছে সোনালী। সোনালী যখন দিন করে গান গাইছে, সেখানে আবার ওই গানটাই ফিরে আসছে, যে সাম্প্রতিক যে গানটার কথা বলেছেন লেখক। এবার এখানে এই যে না বলাটা, সব কথা বলা যায় না, সবটা জানতে নেই, এবং এই কথাটা কিন্তু বলছে মেয়ে।
এই যে মেয়ে বললো, এখানে কিন্তু আমার যেটা মনে হলো যে এইটা এই জায়গাটাই গল্পটা একটা যেটা মনে হয় যে যা হয় না অনেক সময় প্রেমের গল্প কোথায় যাবে, প্রেম তো চলবে বা প্রেম থাকবে, প্রেম ভেঙে যাবে, চলবে, কিন্তু এখানে গল্পটা অন্য জায়গায় গেল, যেটা হচ্ছে যে মাকে জড়িয়ে ধরে মৃগাঙ্কা বলছে বলতে হবে না, সবটা বলতে নেই, সবটা জানতে নেই। যেখানে সে মার কাছ থেকে শিখেছে সব বলতে হয়, সব জানতে হয়, যাচাই করে নিতে হয়, একদম লিস্ট ধরে ধরে ডুজ এন্ড ডোন্টস লিখতে হয়। এটা একটু মানে যেটাকে বলা যায়, এটাকে টুইস্ট করবো না, অন্যভাবে বলবো, মানে একটা মেয়েও তখন বড় হয়ে যাচ্ছে, মেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা ব্যাপার। এবার অন্যদিকে কয়েকটা ব্যাপার বলি, যেখানে হচ্ছে এই গল্পটা আমার যেটা মনে হয়েছে সেটা চরিত্রকে তৈরি করার জন্যই হতে পারে, এবং যেহেতু ইংলিশ মিডিয়াম, যেটা ভক্ত নিশ্চয়ই সেইভাবে মৃগাঙ্কাকে তৈরি করেছে, এখানে প্রচুর ইংরেজি শব্দ আছে এবং কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে এই ইংরেজি শব্দগুলো প্রয়োজন, তবে একটু হয়তো কম থাকলে ভালো হতো, কারণ মাঝে মাঝে একটু বেশি মনে হয়েছে। যেমন ক্যারি করা বা ইনার মাইন্ডে অ্যাক্ট করা, পার্মানেন্টলি আসা, আর অনেক আছে এরকম। মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে বাংলা প্রতিশব্দ আমাদের এই আধুনিক কালেও কিছু আছে। এবার লেখককে সেটা ভাবতে হবে, এটা আমার কিছু বলার নেই, এটা একটা জাস্ট সাজেশন বা আমার যেটা পাঠক হিসেবে মনে হয়েছে। অনেক সময় হয় কি, বাংলা গল্প আমরা দেখি, এখনকার সময়ে আমরা ইংরেজি প্রতিশব্দ চরিত্রকে তৈরি করার জন্য প্রচুর ব্যবহার করি। এই গল্পটাতে মনে হয় ইংরেজি প্রতিশব্দ বেশি ব্যবহার হয়ে গেছে। আর দু একটা জায়গা আছে, যেমন যেখানে এই যে গানটার কথা, যেটা গানটার যেহেতু একটা চরিত্র, যেটা আমার মনে হয়েছে এই যে গানটা, যেটা ওই প্রেমে পড়া বারণ। এবার একটা ব্যাপার যে একজন মৃগাঙ্কার মতন সময়, যেটা জেনজি, এই আজকের মেয়েগুলো, আমি এই সময় একটা মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, আরেকটা যেখানে এই যে কলকাতার ভূগোল, যেটা কলকাতারই কলেজ, সল্টলেকের কলেজ, মেয়েটা চিংড়িঘাটা থেকে সেলিমপুর আসছে, মানে দক্ষিণ কলকাতায় থাকে, এবং বোঝাই যাচ্ছে লেখক এই জায়গাটার ভূগোলটা সম্বন্ধে ভীষণই ওয়াকিবহাল। কারণ আমি জিজ্ঞাসা করি, কারণ এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আমার একটু গল্প করতে ভালো লাগে, আমি বোঝার চেষ্টা করি এরা আসলে কিভাবে ভাবছে। ওদের আমি সরাসরি জিজ্ঞাসা করি, কিছু ক্ষেত্রে হয় যে তোরা কোথায় প্রেম করিস, কোথায় গল্প করিস, কোথায় আড্ডা মারিস, এবং সবাই একই কথা বলে, CC1, CC2, CC1। এবং এখানেও দেখছি ওই সিটি সেন্টারে মানে হাত ধরে হাঁটছে ছেলে মেয়েদের, এবং এটা খুব মানে একদম বাস্তব, একদম এই আজকের কলকাতায় আজকের যে কলেজ প্রজন্ম, যে কলেজটা পুরোপুরি সল্টলেক বেস, মানে সেক্টর 5 এবং তার চারপাশে প্রচুর কলেজ, এবং ওই চত্বরটা CC1 এবং সেক্টর 5 কিন্তু আজকের প্রজন্মের ছেলে মেয়েদের আড্ডা মারা, ঘুরে বেড়ানোর জায়গা, প্রেমেও পড়ছে নিশ্চয়ই তারা। সেখানে একটা জিনিস দেখতে হবে, ওরা গানটাই বা কি শুনছে। এবার এই ইংরেজি মিডিয়ামের মেয়েরা যারা ওই আজকের ওই ম্যাডিসন বিয়ার, টেলর সুইফট, অলিভিয়া বা ওয়ান ডিরেকশন শুনছে, তারা অরিজিৎ সিং শুনে, কি আমাদের ওই আরো যেসব হিন্দি গানের সঙ্গে সঙ্গে এই যে গানটা লেখক ব্যবহার করেছেন, যেটা তোর মার থেকে আসছে, মার থেকে বাংলা গানটা শুনেছে, যেহেতু গানটা খুব ইম্পর্টেন্ট, গানের লাইনটা বারবার উনি ব্যবহার করেছেন। এই গানটা ধরা যাক একটা পাঠক সেই গানটা কোনোদিন শোনেনি এবং গানের পরের লাইনগুলো সে জানে না, তার কাছে কি অভিজ্ঞতা আসবে, এটা আমার একটা মনে হচ্ছিল। যেহেতু তবে আমার কাছে এই গানটা পরিচিত গান, অবশ্যই এটা খুব জনপ্রিয় গান, তবে এমন তো হতেই পারে যেহেতু এই গানটা শোনেননি, সেক্ষেত্রে কি অভিজ্ঞতা হবে। কারণ এখানে এমন কিছু জায়গা আছে যে আঙুলে আঙুল না ছোঁয়ানোর পরেও, যেটা মেয়েটা ভাবছে, মৃগাঙ্কা ভাবছে যে আমার প্রেম, আমি প্রেমে পড়া বারণ ভাবছি, কিন্তু প্রেমে পড়ছি কেন, অথচ তার মার কাছে যখন এটা আসছে, যেখানে একটা এই গানটা যারা শুনেছেন অবশ্যই জানেন, একটা লাইন আছে বোধহয়, পাপড়ি হয়ে ঝরে পড়া কিছু, মানে যেটা কুড়িয়ে নেওয়ার কোনো কারণ নেই, অথচ আর এই গল্পটার নামও কিন্তু অর্কিড এবং ফুলের পাপড়ি। আমি শেষ করবো এটা বলি, কারণ নামটায় অর্কিড যেহেতু আছে, আমি ধরে নিচ্ছি, জানি না এটা আমি পাঠকের কাছে এটা তো কোনো দায় না, পাঠক যেভাবে পড়ছে, লেখককেও আমি চিনি না, অর্কিড অবশ্যই একটা ভীষণ রকম একটা এক্সোটিক ফ্লাওয়ার, প্রেমের একটা ভীষণ বড় প্রতীক। আমরা যতই গোলাপ নিয়ে নস্টালজিক হই, গোলাপ নিয়ে অনেক কথা হয়, তবে অর্কিডের থেকে এতটা বড় মানে একদম এক্সোটিক লাভ যেটাকে বলে, সেটা কিন্তু অর্কিড। সেটি আমার মনে হয়েছে আমার। এবং অর্কিড হচ্ছে এমন একটা ফুল, যে ফুল ফুটতে সময় নেয়, কিন্তু অনেক কষ্ট করে ফোটে, কিন্তু তারপর থেকে যায় বহুদিন। এবং অবশ্যই সেই বহুকাল আগে থেকে অর্কিড একটা সবসময় ভালোবাসার মানুষের একটা মানে
কানেকশনের জায়গা, জুড়ে যাওয়ার জায়গা। এবং এখানে খুব অল্প করে আছে মায়ের ফুলগুলো খুব আপন, এবং একদম শেষের দিকে মা একবার গাছের দিকে তাকালো, ব্যাস এইটুকু। এই ইঙ্গিতময়টা আমার খুব ভালো, ইঙ্গিতময়তাটা আমার খুব ভালো লেগেছে। সব দিকে এই গল্পটা বেশ ভালো গল্প, এবং সব থেকে বড় ধন্যবাদ যে এই বৃষ্টি ভেজা, যদি আজকে বৃষ্টি নেই, বৃষ্টি ভেজা এই পুরো যে সপ্তাহ জুড়ে এত রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা গেলাম, অন্তত আমরা যারা ওই মানে রাস্তাঘাটে বেরোতে হয়, তারপর এত সুন্দর একটা প্রেমের গল্প শুনতে। প্রেমের গল্প তো অনেক রকম হয়, এই প্রেমটা একদম যেটাকে বলে একদম মানে ভরপুর প্রেমের গল্প শুনতে পেলাম, এবং সেখানে একটা মা এবং মেয়ের সুন্দর সম্পর্ক জুড়লো, ভালো লেগেছে। এইটুকুনি, ধন্যবাদ। ধন্যবাদ অয়ন, ভালো লাগলো, একটা সুন্দর সুদীর্ঘ আলোচনা করলো অয়ন। আচ্ছা, শুভাশিস দা হাত তুলেছেন, শুভাশিস দা কি কিছু বলতে চাইছেন? আমি দেখলাম শুভাশিস দা হাত তুলে আছেন এখনো অব্দি। আপনি কি কিছু গল্পটি নিয়ে বলতে চাইছেন? শুভাশিস দা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু হ্যাঁ, শতদ্রুদা বলবেন। শতদ্রুদা বলুন। গল্পটা আমি শুনলাম, অবশ্যই ভালো গল্প, কিন্তু আমার যেটা মনে হলো, এই গল্প মেয়ের গল্প নয়, কিন্তু ছোট গল্প, ভালো ছোট গল্পে যেটা দেয় আমাদের লেখক, যেটা লেখেন গল্পটা তা নয়, লেখক যেটা লেখেননি গল্পটা সে জায়গায় যদি পৌঁছতে পারে তাহলে একটা অন্য মাত্রা পেয়ে যাবে। এই গল্পটা কিন্তু মায়ের গল্প, মায়ের গল্প। মা যা পারেনি মেয়ে তা পারলো শুধু নয়, মেয়ে মায়ের পথ বেঁধে দিল, সেই পথে মা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তারই এক সব পেয়েছি দেশে। এইরকম একটা জায়গায় গল্পটা পৌঁছচ্ছে। ইন্দ্রাশিস ওর প্রেমিকা ওইগুলোর গল্প নয়, ওগুলোর গল্প যদি হতো, ও ইন্দ্রাশিসকে পায়নি, ইন্দ্রাশিসকে পেল, মায়ের সাপোর্ট আছে ইত্যাদি ব্যাপার যদি হতো, তাহলে এটা একটা সাদামাটা গল্প হয়ে যেত। কিন্তু এটা সাদামাটা গল্প নয়, এটা একটা অসাধারণ এবং অন্য মাত্রার গল্প, যেখানে লেখক যাদের কথা বলছেন গল্প কিন্তু পৌঁছেছে তার জায়গায় নয়। নায়িকা এখানে সাইড হয়ে গেল, নায়িকা কিন্তু ওর মায়ের জায়গায় চলে এলো, মায়ের হারানো জিনিস, মা যা পারেনি তা খুঁজে পেল, এবং সেই পথ বেঁধে দিল মেয়ে। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে মৌচাকের মধু একটা জায়গাতে থাকে, গোটা মৌচাকে কিন্তু মধু থাকে না, কোনো একটা সামান্য জায়গাতে থাকে, কিন্তু এই সামান্য জায়গার মধুর জন্যে গোটা মৌচাকটা বানাতে হয়। গল্পের ক্ষেত্রেও তাই। এই গল্প আরো আমি যেটা বললাম সেই জায়গায় গল্পকে এস্টাবলিশ করতে গেলে হয়নি যেটা না, সেই জায়গায় আরো জোরালো ভাবে দাঁড় করাতে গেলে গল্প আরো ডিমান্ড চাইছে, সেটা হচ্ছে আরেকটু বিস্তার। এবং গান দিয়ে শুরু হয়েছে, খুব সুন্দর কথা, কারণ গান তো মানুষের প্রথম ভাব প্রকাশের মাধ্যম। চর্যাপদের যুগে, সেই আদিম যুগ চর্যাপদ, সেই চর্যাপদ কিন্তু লেখা হয়েছিল গানে। এমনকি আমরা অনেকেই জানি, যারা বাংলা অনার্স পড়ছে তারা তো জানবে, অনেকেই জানে এটা, যে চর্যাপদের যে পদগুলো লেখা হয়েছে প্রতিটি পদের ওপরে কিন্তু গানের রাগ রাগিনী লিখে দেওয়া থাকতো যিনি চর্যাপদ রচনা করছেন। তা সেই মাধ্যমটার নিয়েই তো মানুষের মনের ভাব প্রকাশ করা হয়। এখানেও গল্পকার তার মনের ভাব প্রকাশের একটা মাধ্যম হিসাবে গানকে বেছে নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ওই চঞ্চল মন, ওই নায়িকা সংবাদ ইত্যাদির গান চলবে না এখানে, আপনাকে আরো গান নিয়ে ভাবতে হবে। অজস্র রবীন্দ্রসঙ্গীত আছে, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত, আপনি এইসবে যান। ওই রকম একটা অত্যন্ত সাধারণ মাপের আমি গানটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এই গল্পের জন্য ওই চঞ্চল মন গান নয়, সেখানে অন্য গান দিতে হবে, যে গান লেখককে আরো গভীরতায় নিয়ে যায়, আর একটু বিস্তার, গল্পটা
চাইছে, ডিমান্ড করছে, এবং গল্পটা শেষ যদি গান দিয়ে করা যায়, এটা লেখক ভেবে দেখতেন। ওভারঅল একটা ভালো গল্প শুনলাম, ধন্যবাদ লেখককে। ধন্যবাদ শতদ্রুদা। আপনার আলোচনা অবশ্যই আমাদের সবাইকে অনেকটাই সমৃদ্ধ করে। আমরা পরের গল্পে চলে যাব, পরে আবার আমরা আলোচনায় আসব। আমাদের পরের গল্প হচ্ছে একা একা একটি দ্বন্দ্ব সমাস। বুঝতেই পারছেন, গল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে যে যিনি গল্পকার, জানি না যথারীতি তার নাম, ভীষণ ভীষণ সুন্দর একটা নাম। সুন্দর বললে বোধহয় কম বলা হয়, আধুনিক একটা নাম। হ্যাঁ, উনি দিয়েছেন গল্পটি পড়বেন সবিতা রায় বিশ্বাস। সবিতা রায় বিশ্বাসের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ নেই, কিন্তু উনি এর আগে এখানে গল্প পাঠ করেছিলেন। তাই উনি যেমন একজন লেখক, তার সাথে সাথে আমার ভালো লেগেছে উনি বাচিক শিল্পী, উনি অভিনয় করেন, উনি নাটক লিখেছেন। এগুলো একটু মানে অন্যরকম। তো আমরা এখন সবিতা রায় বিশ্বাসের কাছ থেকে গল্প পাঠ শুনবো। গল্পের নাম একা একা একটি দ্বন্দ্ব সমাস। নমস্কার। প্রথমেই আমার সম্পর্কে যা বলা হলো তাতে আমি একটু ভয় পেয়ে যাচ্ছি। আজকে গল্পটা ভালোভাবে পাঠ করতে পারবো তো? যাই হোক, আমি শুরু করছি। গল্পের নাম একা একা একটি দ্বন্দ্ব সমাস। সম্বৃতা ব্যাগ গোছাচ্ছে, অঞ্জনা নীরবে চেয়ে আছে। রাগ, দুঃখ, বেদনা কোনোটারই প্রকাশ নেই। যা কিছু ছিল বাঘ বিতণ্ডা করে কাল রাতেই নিজেকে নিঃশেষ করে দিয়েছে। এখন শুধু চেয়ে চেয়ে দেখার পাঁজর কিভাবে ভাঙে, গুঁড়ো হয়। কদিন ধরে মেয়ের তৎপরতা দেখে একটু সন্দেহ হচ্ছিল, কিছু একটা করবে মনে হয়। এমন কারোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কি যা বাড়িতে বলা যাবে না? পরিবারের আভিজাত্য মর্যাদা মাটিতে মিশিয়ে দিতে চায় নাকি? কিন্তু সেরকম কোনো আভাস মা হয়ে তার চোখে পড়েনি, বরং পড়াশোনা নিয়ে থাকতেই দেখেছে। কেমিক্যাল সায়েন্সে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ইস্টার্ন ইনস্টিটিউটে কাজ করছিল। তার মধ্যে কি হলো আবার? সব আশঙ্কার সন্দেহের অবসান হলো। বাবা মাকে সামনে রেখে যেদিন জানালো যে মালব্য কেমিক্যালস এর রিজিওনাল অফিস থেকে ওর ডাক এসেছে, যে ইন্টারভিউ 1 মাস আগে দিয়েছিল তাতে কোয়ালিফাই করেছে, কালকেই দেখা করতে বলেছে, শুনে ওর মা বাবা খুব খুশি হয়েছিল। তারপর সন্ধেই বাড়ি ফিরে বোমাটা ফাটালো। ওর পোস্টিং গুজরাটের সুরাটে হয়েছে। ওর বাবা তো বিশেষ কথা বলতে পারে না। অঞ্জনাই চিৎকার করে উঠেছিল, তুই বলে দিয়েছিস তো তোর বাবা অসুস্থ, তুই অত দূরে চাকরি নিতে পারবি না, ওরা কলকাতার কোনো অফিসে পোস্টিং দিক। সম্বৃতা চুপ করেছিল। কি রে, কথা বলছিস না কেন? এবার বাবা বলেছিল অনেক কষ্ট করে, বাবা ওরা সামনের সপ্তাহে ফ্লাইটের টিকিট দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে, আপাতত একটা হোটেলের রুম বুক করে দিয়েছে, পরে আমাকে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। বাবা এখন এই অ্যাপয়েন্টমেন্টটা রিফিউজ করা বোকামি হবে, চিন্তা করো না, আমি তো আছি। আজ সেই চলে যাওয়ার উদ্যোগ। শেষ মুহূর্তে যদি মেয়ে মত বদলায়, তাই কালকে একান্তে কত করে বুঝিয়েছে অঞ্জনা, দেখ তোর অল্প বয়স, অত দূরে একা একা তুই কি করে, তোকে ছেড়ে আমরাই বা থাকবো কি করে? তোর বাবা পক্ষাঘাতগ্রস্ত, আমার পক্ষে একা সব সামলানো। মেয়ে উত্তর দিয়েছে, পৃথিবী এখন ছোট হয়ে গেছে মা, বাবার কিছু হলে একটা ফোন করে দেবে, আমি সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে চলে আসব। আয়া মাসিকে আমি বলে দিয়েছি, কোনোদিন আসতে না পারলে
তার বদলি ভালো কাউকে যেন দিয়ে যায়। ডাক্তারবাবু, ফিজিও সবার সঙ্গেই আমার কথা হয়েছে, বাপির চিকিৎসার কোনো ত্রুটি হবে না। শুনে তার বাবার চোখ থেকে জল গড়াচ্ছিল। মেয়ের কি চোখে পড়েছে? তার চোখে তো তখন স্বপ্ন, মায়ার জগৎ উকি দিচ্ছে। পার্মানেন্ট হয়ে টাকা জমিয়ে সুরাটে একটা বড় বাড়ি কিনবে, সেখানে মা বাবাকে নিয়ে চলে আসবে। একা একা মোটেই থাকবে না, বাপি মা তাকে ঘিরে থাকবে ছোট্টবেলার মতো। তারা কি চিরজীবী? তাদের তো একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তখন তখন তুই একা একা কি করে থাকবি? সে তো পরের কথা, আপাতত এইটুকু হোক। দাদার মতো বাড়ির কথা ভুলে আমি তো থাকবো না, দায়িত্ব পালন করব। ছেলের উল্লেখে অঞ্জনা থমকে গিয়েছিল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে হল্যান্ড চলে গেছে সে 7 বছর হলো। এর মধ্যে বাবার অসুস্থতার খবর পেয়ে মাত্র একবার দিন 15 জন্য এসেছিল। আজকাল আর বিশেষ ফোন করে না। সেই ব্যথার জায়গা ঢাকতে কথা ঘুরিয়ে জিজ্ঞেস করেছিল, এখান থেকে আর কেউ যাচ্ছে? তোর কোনো বন্ধু? কেউ সঙ্গে থাকলে তবু। আমি একলাই যাচ্ছি, কোনো বন্ধুর প্রয়োজন আমার নেই। এটা কোনো বিদেশ বিভূই নয়, কেন বুঝতে চাচ্ছ না? সুরাট গুজরাটের একটা বড় আধুনিক শহর। সেখানে মালব্য কেমিক্যালস এর হেড অফিসে আমি কেমিস্টের যে পোস্টে যাচ্ছি তার সমান এই বঙ্গদেশে কোনো পদ ওদের নেই, তাই আমাকে ওখানেই চাকরি করতে হবে। ওরা তোকে অনেক মাইনে দেবে জানি, অঞ্জনা বলেছিল, কিন্তু টাকাই কি সব? আমাদের পরিবারের একটা ধারা আছে, অবিবাহিত মেয়েরা এমন একা একা বাড়ির বাইরে থাকে না। আত্মীয় স্বজনরাই বা কি বলবে? আমরাও কোনোদিন একথা ভাবতে পারিনি। ও, ছেলের বেলায় কোনো দোষ হয় না, মেয়ের বেলায় যত রীতি রেওয়াজ। তাহলে শুধু শুধু এত লেখাপড়া শেখালে কেন তোমার মেয়েকে? পায়ে বেড়ি দিয়ে ঘরে আটকে রাখতে পারতে, তারপর বিয়ে দিয়ে দিতে। মেয়েটা কেমন নিষ্ঠুর ভাবে কথা বলছে। অঞ্জনার চোখ ভিজে গিয়েছিল, কিচ্ছু বলেনি। সমৃতা আবার বলেছে, কিন্তু শোনো মা, জগৎটা তোমাদের মতো কুয়োতে বাস করে না। মেয়েরা ঘর কোনো হয়ে বসে নেই, তারা সারা জগতে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তাদেরকে আটকে রাখা যাবে না। আর একটা কথা শুনে রাখো, আমি কোনো দিন বিয়ে করব না। আমি একাই থাকবো ঠিক করেছি। একা থাকবি? বিয়ে করবি না? কেন? সেটা কি খুব একটা ভালো জীবন হবে? অঞ্জনা অবাক হয়ে গিয়েছিল মেয়ের কথায়। অথচ চাকরির বদলে মেয়ের কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার কথাই সে ভাবছিল এতদিন। কেন হবে না? অনেকেই আজকাল বিয়ে না করে দিব্যি কাটাচ্ছে। আমার বন্ধুদের মধ্যে অনেকেই। অত দূরের দরকার কি? আমাদের পাড়াতেই আছে তোমাদের চন্দনাদি। চন্দনা মাসি বিয়ে করেননি, চাকরি থেকে অবসরের পর দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বন্ধুদের সঙ্গে, নয়তো ঘরে বসে বই পড়ে টিভি দেখে বাগান চর্চা করে সময় কাটাচ্ছেন। বেশ খুশিতে আনন্দেই আছেন মনে হয়। যখন ওর বাড়ির পাশ দিয়ে যায়, দোতলার বারান্দায় উইন্ড চাইম গুলো বাতাসে দুলে দুলে টুং টাং শব্দ করে, যেন বলে, দেখো এখানে কত আনন্দ সুখ বাস করে। কতদিন বারান্দা থেকে আমাকে দেখলে হাত নেড়ে দিয়েছেন। আমিও চেঁচিয়ে বলেছি, টাটা মাসি। সুটকেস অনেকদিন হলো ওকে দেখতে পাই না, হয়তো বাড়িতে নেই, কোথাও বেড়াতে গেছেন। ইচ্ছে ছিল যাবার আগে একদিন গিয়ে গল্প করে আসবো, সময় করে উঠতে পারলাম না। সুটকেস ভরা শেষ করে এবার এয়ার ব্যাগ গোছাচ্ছে সমৃতা। চটজলদি দরকারের জিনিসপত্র ভরছে তাতে। রান্নাঘর থেকে একটা টিফিন বক্স আর চামচ নিয়ে এসেছে। মার কোনো সাহায্য চাইছে না। অঞ্জনা
চুপ করে বসেই আছে। নিজের হাতে তার বিদায়ের সহায়তা করতে পারবে না। মেয়ে যদি কঠিন হয়, সেও শক্ত হবে। বাইরে সে ভাব দেখালে কি হবে? বুকের ভেতরটা যে কষ্টে ফেটে যাচ্ছে। ছেলেটা কবে পর হয়ে গেছে, এখন একমাত্র মেয়েটাও কাছছাড়া হতে যাচ্ছে। মা বাবার জন্য কোনো টান নেই ওদের। এই রকমই কি তাদের মানুষ করেছে? তাদের চেষ্টায়, ভালোবাসায়, আন্তরিকতায় কিছু কি কম ছিল? কত বিনিদ্র রাত, কত উৎকণ্ঠা, কত ত্যাগ তিতিক্ষা, কত শ্রম, অর্থ ব্যয়, সবই ব্যর্থ। কিভাবে যে তাদেরকে আগলে রেখেছে শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত। কখনো কোনো আঁচ লাগতে দেয়নি। মা বাবা হয়ে সন্তানদের বিপদ আপদ থেকে রক্ষা করেছে, নিজেদেরকে বিপন্ন করে হলেও। সেই ছেলেমেয়েরা আজ পরের মতো আচরণ করছে। কালকে এ কথাও বলেছিল, দেখ সুমি, বাইরের জগৎটা তো সহজ নয় যেমনটা তুই ভাবছিস। পদে পদে বিপদ, অফিস বা বাসে, পথে ঘাটে। আজকাল খবরের কাগজ, টিভিতে শুধু এই সব খবর। দেখিস না, তুই বাড়ি না ফেরা পর্যন্ত সব সময় আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করে। তুই অত দূরে চলে গেলে কে তোকে দেখবে বলতো? তোর বাবাকে এই অবস্থায় ফেলে যেতেও পারবো না। চিন্তা করে করে আমরা মরেই যাব। তাহলে আর কি, নন্দলাল হয়ে ঘরে বসে থাকি? দেখো, যদি বিপদ আসার হয় তবে ঘরে বসে থাকলেও এড়াতে পারবে না। কদিন আগে প্লেন অ্যাক্সিডেন্টের ফলে যে ডাক্তারি ছাত্ররা হোস্টেলের ক্যান্টিনে বসে খাচ্ছিল, তারা কোনো হঠকারিতায় বা অসাবধানতায় মারা যায়নি। অঞ্জনার বুক আবার কেঁপে উঠেছিল সে কথা মনে করে। আরে, তার মেয়ে তো সেই রাজ্যেই যাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। তাই এভাবে ভেবো না মা, বি প্র্যাকটিক্যাল। সমৃতা আবার বলল, আজ যদি আমি এই চাকরিটা না নিই, অন্য কেউ পাবে, কিন্তু এরকম সুযোগ আমি পরে নাও পেতে পারি। আর কি হবে বা হতে পারে ভেবে লাভ নেই। তোমরা তোমাদের জীবন তোমাদের মতো করে বেঁচেছো, আমার লাইফটা আমারই। আমি এখন বড় হয়েছি, লেট মি লিভ মাই লাইফ। অঞ্জনা মুখ হয়েই রইলে। কত আতুপুতু করে বড় করেছেন এই মেয়েকে। একটা টিকটিকি দেখলে যার গা শিরশির করতো, চেঁচাতো, মা ওটাকে তাড়াও, আমার খাবারে এসে পড়বে। যেদিন থেকে শুনেছে টিকটিকি খাবারে পড়লে খাবার বিষাক্ত হয়ে যায় আর সে খাবার খেলে মানুষ মরে যায়, তখন থেকে তার এ ভয়। আজ তার কোনো কিছুতেই ভয় নেই। কি আশ্চর্য, এ তারই মেয়ে তো। কলিং বেল বাজলো। উঠে গিয়ে দরজা খুলে দিল অঞ্জনা। কাজের মেয়ে সীমা উত্তেজিত চোখমুখে ঘরে ঢুকেই বলল, মাসিমা, ও দিদি ভাই, শোনোনি তোমরা? ওই যে মোড়ের মাথায় শান্তিনিবাসে থাকতো যে চন্দনা মাসি, সে মারা গেছে গো। সে কি? একটু আগেই তো আমরা ওর কথা আলোচনা করছিলাম। কি হয়েছিল? কখন মারা গেল? কি হয়েছিল কে জানে, মরেছে বোধহয় অনেক দিন। সবাই বলছিল, কেউ টের পায়নি কো, শুকিয়ে একেবারে কাঠ। পুলিশ জিজ্ঞাসা করছিল, আপনারা কেউ কোনো সুবাস পাননি? সমৃতা বা অঞ্জনা কেউ কোনো কথা বলতে পারছে না ঘটনার অভিঘাতে। এমনিতে চুপচাপ সীমা আজকের ঘটনায় এতটাই উত্তেজিত যে কথা থামাতে পারছে না। ঘোড়ার মুখের খবর পরিবেশনের আগ্রহে বলে চলেছে, পাবে কি করে? মোড়ের মাথায় ওই তো একটাই বাড়ি, তাও রাস্তা থেকে একটু ভেতরে। তার একদিকে বন্ধ কারখানা, আর দুপাশে পুকুর, আর ওই খেলার মাঠ। ওখান থেকেই তো একটা বল এসে জানলার কাঁচ ভেঙে দিতে ভুরভুর করে পচা গলা লাশের গন্ধ বেরোলো। ছেলেরা বল নিতে এসে দেখে
ওরাই খবর দিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঘরে লাইট, পাখা, টিভি সব চলছে। কবে থেকে কে জানে। ইস, কি কাণ্ড বলো দেখি দিদি। দিদি তখনও চুপ। তার মাসিমা মুখ খুললে, হ্যাঁ রে, কাজের মেয়েটাও জানতে পারেনি, কোনো খোঁজ করেনি বন্ধ দরজার ভেতরে যে মানুষটা মরে পড়ে আছে। কাজের লোক কোথায়? কিছুদিন আমি করছিলাম তো মাসিমা বাড়িতে কদিন থাকতো? 10 দিন, 15 দিন, কি মাসখানেক। বাইরে বাইরেই ঘুরে বেড়ায়। বলল যে কদিনের কাজ সে কদিনের টাকা দেবে। পোষালো না গো মাসিমা, ছেড়ে দিল। বললাম অন্য কারোকে দেখুন মাসিমা। তো আর কেউ করতো কিনা জানি না, মনে হয় নিজেই করে নিত। একজন মানুষের আর কত কাজ? ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় কাচা হয়, আর ফোনে অর্ডার করলে ঘরে এসে সব দিয়ে যায়। বাজার যেতে লাগে না গো আজকাল। রান্না করা খাবার, ফল, সবজি কি চাই? ওষুধের দোকানও আজকাল শুনেছি বুড়ো মানুষদের বাড়িতে ওষুধ দিয়ে আসে মাগনায়। সমৃতার ব্যাগ গোছানো হয়ে গেছে, একটা চেয়ারে বসে আছে গম্ভীর ভাবে। শুনলি তো একা একা থাকার কি ভবিষ্যৎ? অঞ্জনা আশায় আশায় বললে, তুই এখনো ভাবছিস যাবি? না, এখনই আর ভাবছি না। তাহলে যাচ্ছিস না? আনন্দে মুখ উজ্জ্বল হলো তার। না, সে কথা বলতে চাইনি তোমার। সমৃতার কথার মাঝখানে ঝন ঝন শব্দে কলিং বেল বেজে ওঠে। সীমাই দরজা খুলে দেখে বলে, দিদি তোমার ট্যাক্সি এসে গেছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা শুনলাম দ্বিতীয় গল্প। একটু নাটকীয় ভাবে উনি পাঠ করলেন। আমরা সাধারণত এরকম গল্প পাঠের আসরে এই ধরনের গল্প পাঠ হয় না। দিদির কাছ থেকে এইটুকুই আশা করেছিলাম, কারণ যেহেতু দিদি নাটক করেন। যাই হোক, আমরা গল্প দুটো শুনলাম। এবারে পরের গল্পটা নিয়ে আলোচনা করবেন মৌসুমী রায়। মৌসুমী কি আছো? হ্যাঁ আছি কাকুদি। বলি, মৌসুমীর আলোচনা ভীষণ ভাবে পছন্দ করি আমি। মৌসুমী, তুমি শুরু করে দাও তোমার আলোচনা গল্পটা নিয়ে। শুভ সন্ধ্যা সকলকে। একা একা একটি দ্বন্দ্ব সমাস। আমরা শুনেছি যে সমাসের প্রয়োগে বাক্য শ্রুতি মধুর হয়। একা একা একটি দ্বন্দ্ব সমাস অবশ্য সেই রকম কোনো শ্রবণ মাধুর্যের প্রতিশ্রুতি দেয় না, বরং আমাদের কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, দ্বন্দ্বে ফেলে। আমরা আদৌ কাকে সমর্থন করব? সারা জীবন নিজেদের শখ শৌখিনতা, আমোদ আহ্লাদ বিসর্জন দিয়ে উপার্জনের শেষ বিন্দুটুকু নিংড়ে সন্তানদের প্রতিপালন করা অঞ্জনার মতো মা বাবাকে, যারা সন্তানকেই ভবিষ্যৎ সঞ্চয় ভেবে জীবনযাপন করেন, সন্তানেরাই যাদের অন্ধের যষ্টি জীবন সম্বল, নাকি সমৃতা বা সমৃতার দাদার মতো সেই সব কেরিয়ার সচেতন সন্তানদের, যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়ে ছেড়ে যায় নিজেদের ঘরবাড়ি, বাপ মা বা পরিচিত বৃত্তকে। শহরের মানচিত্র থেকে ক্রমশ বিলুপ্ত হতে থাকা যুবক এবং মধ্য বয়সের এই জেনারেশন আসলে আর কোনোদিন শহরে ফেরে না। অঞ্জনার ছেলের মতোই নতুন শহরে বসতি হয় তাদের, দেশের টান ছিন্ন হয় সময়ের নিয়মে। প্রথম প্রথম সাপ্তাহিক ফোন গিয়ে ঠেকে কালে ভদ্রই, তবু তারা চলে যায়, তারা পরিযায়ী হয়। আমাদের মনে প্রশ্ন জাগে, তাদের এই পরিযানের জন্য শুধুই কি তাদের কেরিয়ার সচেতনতা, আত্মকেন্দ্রিকতাই দায়ী? আমাদের সমাজ কি পরোক্ষে দায়ী নয়? আবার প্রশ্ন জাগে, কে বেশি বড়? স্নেহ, ভালোবাসা, দায়িত্ব, আত্মপ্রতিষ্ঠা,
নাকি সবকিছু ছাপিয়ে আত্মকেন্দ্রিক স্বার্থপরতা? গোটা গল্প জুড়ে এই প্রশ্নের উত্তর খুঁজি আমরা। স্বাধীন আত্মনির্ভর নাগরিক জীবনে যখন আমরা দেখি সম্প্রীতা আগ্রহী, সম্প্রীতা বলছে যে আমি বিয়ে করতে তো চাই না, আমি স্বাধীন থাকতে চাই, একলা থাকতে চাই। যখন অঞ্জনা সন্দেহ করে যে মেয়ে কি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের বন্ধন ছিন্ন করতে চাইছে, সে কিন্তু খুব বলিষ্ঠ দৃপ্ত জবাব দেয় যে না, সে একক জীবন বেছে নিতে আগ্রহী। এই একক জীবনের ইচ্ছে বা একক জীবনের এই ফ্যাশন আজকাল কিন্তু খুব অস্বাভাবিক নয়, ছেলে মেয়েদের মধ্যে ক্রমশ ছাড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে বিয়ে নামক ইনস্টিটিউশনের যে জটিলতা, দায়িত্ব, দায়বদ্ধতা আজকালকার ছেলে মেয়েরা নিতে ততটা আর আগ্রহী নয়। এরা কি এসকেপিস্ট? এরা কি সবকিছু জড়িয়ে গড়িয়ে থাকতে চায় না, নাকি এরা নিজেদেরকে সেই স্পেসটুকু দিতে চায় সামাজিক জীবনে, সাংসারিক জীবনে জড়িয়ে, যে স্পেসটুকু আমরা নিজেদের কখনো দিতে পারি না? এমন স্বাধীন নির্ভর জীবন যদি এ স্বপ্ন দেখে মেয়েটি, আমরা কি খুব দোষ দিতে পারি তাকে? এমন জীবনের স্বপ্ন কি শুধু সমৃতার চন্দনা মাসি দেখে? আমরাও দেখি না মনে মনে? সংসারের হাজার সমস্যায় যখন নিজেদের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলি, তখন কি এমন মনে হয় না? সেই দিক থেকে গল্পের বিষয়বস্তু প্রাসঙ্গিক এবং সমসাময়িক, খুব স্মার্ট মেকিং। গল্পের সোজা সাপটা চলনে আলাদাভাবে কোনো বৈচিত্র্য বা ইত্যাদি নেই। গল্পের স্বাভাবিক দ্বন্দ্ব ক্লাইম্যাক্স ছুঁয়ে যখন কাজের মেয়ে সীমা এসে চন্দনা মাসির ভয়াবহ সেই নিঃসঙ্গ একক মৃত্যুর খবর দেয়, আসলে অঞ্জনা এবং তার স্বামীকে বা আপামর স্নেহপ্রবণ বাবা মাকে পোয়েটিক জাস্টিস দিতে হয়তো চন্দনা মাসিকে এভাবেই মরতে হতো। এই ঘটনা কি আদৌ বদলে দেবে সমৃতার সিদ্ধান্ত, নাকি সে নিজের উজানে নিজেই পাড়ি দেবে গুজরাট? এই বিচিত্র জিজ্ঞাসার বাঁকে আমাদের দাঁড় করিয়ে দিয়ে সমৃতার ট্যাক্সিটি আসে, গল্প শেষ হয়, অথবা নতুন কোনো গল্পের শুরু হয়। বিষয়বস্তুটি গল্পের নামকরণে যথাযথভাবে প্রকাশ পেয়েছে। একা একা এবং দ্বন্দ্ব সমাস, সেদিক থেকে নামকরণ যথাযথ। একা একাও আছে, আবার দ্বন্দ্ব সমাসের যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে নামের মধ্যে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সে বুঝি একটা বিপন্নতার কথা বলে, একটা কনফ্লিক্টের কথা বলে, কিন্তু আদতে এ দ্বন্দ্ব সে দ্বন্দ্ব নয়। দ্বন্দ্ব সমাস আসলে মিলনের কথা বলে। এই গল্পও কি তাহলে আমাদের একটা আসন্ন মিলনের দিকে ইঙ্গিত দিয়ে গেল? আমরা পাঠকেরা ভাববো। লেখক সেই জায়গায় গল্পটিকে ছেড়েছেন। ভালো এন্ডিং, সেদিক থেকে একদম ভালো। শুধু আঙ্গিক বিন্যাস বা ভাষার বয়নের সমস্ত টেকনিক্যাল বিশুদ্ধতার মাঝেও আমার একটা জিনিসই মনে হয়েছে যে বোধহয় আরো কিছু একটা ম্যাজিক ফ্যাক্টর এই গল্পটার জন্য আমি ডিমান্ড করছি লেখকের কাছে। তিনি গল্পটা নিয়ে যদি আরেকটু ভাবেন, আরেকটু হাইট পাই গল্পটার আমি, তাহলে গল্পটাকে আমরা একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারতাম। সেই উড়ানে ওড়বার যোগ্যতা গল্পটির আছে, সেই পোটেনশিয়াল গল্পটির আছে। আমার একটা অনুরোধ রইল ভাববার জন্য লেখকের কাছে, অবশ্যই সবিনয় অনুরোধ। আমরা পাঠকরা যেটা করতে পারি, সেই জাদুকাঠির ছোঁয়া পেলে গল্পটিকে আমরা একটা অন্য উচ্চতায় দেখতে পাবো। তথাপি বলি, সব মিলিয়ে আমার গল্পটি ভালো লেগেছে। হঠাৎ করে পড়া, একটু অদ্ভুত ভাবে এই গল্পের আলোচনা নিয়ে আমার বসা, হয়তো সময়ের অভাবে আমি খুব যথাযথভাবে আলোচনাটি করতে পারলাম না, তবু চেষ্টা করলাম। কোনো দিকে যদি কোনো অংশতে কোনো খামতি রয়ে যায়, আমি চাইবো অন্যান্য আলোচকদের কাছ থেকে সেটুকু শুধরে নিতে। ফোন গল্পের আসরকে ধন্যবাদ, লেখককে ধন্যবাদ আমাকে এই পরিসরটুকু দেবার জন্য। শুভ সন্ধ্যা। হ্যাঁ, মৌসুমীর আলোচনা শুনলাম।
এরপরে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে গল্প দুটি নিয়ে আলোচনা করতে চান অবশ্যই আসতে পারেন। আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি না, তবে অনেকেই আছেন যারা সত্যি সত্যি মানে যাদের লেখা পড়ে আমরা অনেক কিছু শিখি। তারা যদি এই গল্প দুটি নিয়ে আলোচনা করেন তাহলে তাদের মানে তাদের মতামত জেনে আমরা অনেকটা সমৃদ্ধ হব, অনেক কিছু জানতে পারবো। প্লিজ আপনারা কেউ যদি বলতে চান একটু বলবেন। আমি এখানে দেখতে পাচ্ছি না সবাইকে। একবার দেখেছিলাম, আগে দেখা যেত, এখন কেন জানি না এই লিস্টটা পাই না, সবাই পায় নাকি জানি না। তবে আমি দেখেছিলাম এখানে আছেন সুবীর দা, অরিন্দম দা আছেন, হয়তো অরিন্দম দাকে যদিও আমি আজকে একবারও মুখটা দেখিনি। আরো অনেকেই আছেন, সমীরণ দাস, দাসই তো মনে হয় সমীরণ নামটাই এলো। যাই হোক, আপনারা অনেকেই আছেন, আমি সবার নামগুলো দেখতে পাচ্ছি না বলে বলতে পারছি না। আপনারা যদি বলেন তো ভালো হয়, আপনারা গল্প দুটি নিয়ে যদি আলোচনা করেন। কেউ কি কিছু বলবেন গল্প দুটি নিয়ে? যাচ্ছি না, আলোচনায় যাচ্ছেন না? আচ্ছা, আর তো কেউ কিছু বলছেন না। আপনি তাও কাকলি, আমি কি একটা কথা বলতে পারি? একদম একদম একদম, হ্যাঁ সুজাতা। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে গল্পটি এবং এই গল্পটির যে মা, আমার মনে হয় সেই মা 50+ বা 60+, এর থেকে তো বেশি বয়সের নিশ্চয়ই তিনি হবেন না। তো এই বয়সের মানসিকতার যে মারা আজকাল আছেন, তারা কিন্তু সন্তানকে মানুষই করেন ছেড়ে দেওয়ার জন্য, যে তারা এমন একটা জায়গায় পৌঁছক যাতে তাদের পড়াশোনা, তাদের পরিশ্রম সেটা সার্থক হোক। তো এখনকার মারা আত্মীয় স্বজন কি বলবে বলে আর মেয়ে মানুষ করেন না, বা মেয়ে বাইরে গিয়ে একটা ভালো চাকরি পাচ্ছে সেটাকে আটকে দিয়ে তাদের দেখভাল করবে বলে মেয়ে তাদের সঙ্গে থেকে যাবে, এই মানসিকতার মাও আজকাল আর নেই। কারণ এখনকার যারা 50+ বা 60+ মহিলা, তারা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, কারণ তারা সবাই বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলিতেই থাকেন এবং সমস্ত কিছু নিজেরাই দায়িত্ব পালন করেন। সুতরাং এতটা কি বলবো পর নির্ভরশীল বা সন্তানের উপর নির্ভরশীল মা আজকাল সেভাবে আর নেই। তো এইখানে একজন মেয়ে যে নিজের স্টেটে ভালো চাকরি পাচ্ছে না, অথচ সে বাইরে অত্যন্ত ভালো একটা পজিশনে সে যাচ্ছে, সেটা জেনেও মা তাকে আটকাচ্ছে, তাদেরকে দেখবে, আত্মীয় স্বজনকে কি মনে করবে, এই সমস্ত মেয়ের সামনে প্রশ্ন রাখছে। এটা ঠিক আমার সমসাময়িক মনে হয়নি। ব্যাস এইটুকুই। খুব ভালো লাগলো, খুব সুন্দর, মানে ভীষণ বাস্তব একটা পয়েন্ট তুমি এখানে তুলে ধরলে, খুব ভালো। আর যদি কেউ কিছু বলেন, কেউ কিছু বলবেন? আমি সবাইকে দেখতে পাচ্ছি না, আমি বন্যিশিতা দিকে দেখলাম একবার, আর দেখতে পাচ্ছি না। তপন দা, আপনিও কিন্তু আলোচনা করতে পারেন, এমন নয় যে আপনি যেহেতু ফোন গল্পের রাষ্ট্র তপন দা আরো কিছু বলতে পারবেন না, আপনিও আলোচনা করতে পারেন। আপনি তো শুনলেন, গল্পগুলো পড়েছেনও, আপনার মতো মানুষদের কাছ থেকে তো আমরা শিখি না, সুতরাং বলুন আপনারাও। ঠিক আছে, আপনিও বলুন। না না, কেউ যদি না বলার থাকে তাহলে আমরা গল্প করতে চলে যাব। কেউ যদি মনে হচ্ছে কেউ আর বলবেন না, তাহলে আমরা গল্প পাঠ এই মুহূর্তে শেষ করছি। এরপরে আবার লেখকরা বলবেন, অনেকটা রাতও হয়ে গেল, 1:30 বাজে। আমি শুধু বলতে চাই যে প্রথম গল্পটা ভীষণ আধুনিক গল্প এবং প্রেমের গল্প হলেও আমি সাধারণত প্রেমের গল্প না একটু কাব্যিক হলে বেশি ভালো লাগে, কিন্তু এখানে এতটাই গল্পটা আমাকে টেনে রেখেছে যে কাব্যপ্রীতি ভুলে গিয়ে আমি পুরো গল্পটা খুব উপভোগ করেছি। আর সবচেয়ে ভালো লেগেছে মা আর মেয়ে দুজনে একই গান গাইছে, যেটা এখনকার, যেটা অয়ন বলেছে আধুনিক মেয়েরা কি ওইসব গান গায়। আমার মনে হচ্ছে মা মেয়ে এখানে, মা মেয়ে নয়, দুজনেই নারী। এটা বোধহয় প্রথমে আমার কাছেও খটকা লেগেছিল, দুজনেই নারী মনে বোধহয় কখনো কখনো কিছু শব্দ সবসময়ই ভীষণ ভাবে আলোড়ন তোলে এবং সেগুলোকেই আমরা গুনগুন করি, সেই গানগুলোই। আর দ্বিতীয় গল্পটির ক্ষেত্রে আমি সবাই যা বলেছে তার সঙ্গে আমার ভালো লেগেছে নন্দলাল হয়ে ঘরে বসে থাকি, কথাটা ভীষণ ভালো লেগেছে। কারণ নন্দলাল, আমার মনে হয়েছে এটা সুকুমার রায় নন্দলালের কথাই বলা হয়েছে।
যাই হোক, গল্প দুটোই ভালো লেগেছে। এবারে আমি আমার সঞ্চালনার কাজ তো শেষ আপাতত। ভালো লাগলো গল্পের আসরকে ধন্যবাদ। এবার তপনদাকে বলবো, তপনদা পরবর্তী ক্ষেত্রে বাকিটুকু সঞ্চালনা করবো। ধন্যবাদ কাকলি। আমরা এবারে গল্পকারদের কাছে যাব। প্রথম গল্পটা ছিল অর্কিড ও কয়েকটি ফুল গাছ, পড়েছেন বাসব দত্ত কবন, এবং গল্পটি নিয়ে আলোচনা করেছেন ঘোষিত আলোচক অয়ন ভট্টাচার্য এবং পরে শতদ্রু মজুমদার। এই গল্পটি যার লেখা তিনি হচ্ছেন সুবীর মজুমদার। সুবীর মজুমদারের সংক্ষিপ্ত পরিচিতি: জন্ম, বেড়ে ওঠা হুগলির চন্দননগর শহরে, রেলে কর্মরত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাহিত্য জগতে প্রবেশ একটু বেশি বয়সে। কবিতা লেখা দিয়ে শুরু, প্রথম কাব্যগ্রন্থের নাম বাকিরাত বুঝুক শহর। তারপর ছোট গল্প লেখা শুরু, বেশ কিছু অনুগল্প লেখা হয়েছে। অল্প কয়েকটা লেখা বাণিজ্যিক পত্রিকা বেরোলেও মূলত লেখক একজন লিটল ম্যাগাজিন লেখক। সাম্প্রতিক প্রকাশিত প্রথম গল্প সংকলনের নাম চেনা নজি অচেনা স্রোত। ওই একই প্রশ্ন আমার সুবীরের কাছে থাকবে যে গল্প লেখার ক্ষেত্রে গল্পের উপাদান বা বিষয় একটি বিশেষ ব্যাপার, যেমন প্রেমের গল্প, হাসির গল্প, সামাজিক গল্প ইত্যাদি। এরকম নানা বিষয় হতে পারে গল্প নির্বাচনের ক্ষেত্রে। কোনো বিশেষ বিষয় কি আপনি স্বচ্ছন্দ, মানে গল্প লেখার ক্ষেত্রে ঘুরে ফিরে সেই বিষয়টাই এসে পড়ে, নাকি যে কোনো বিষয় হতে পারে? একটু সংক্ষেপে যদি বলেন। সুবীর। প্রথমে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। প্রথমে কোন গল্পের আসরকে অনেক ধন্যবাদ আমার গল্পটাকে সুযোগ দেওয়ার জন্য, সঞ্চালিকাকে ধন্যবাদ, এবং বাসব দত্তা কদমকে আমি প্রশংসা করছি। খুব ভালো গল্পটা পড়েছে, মানে পাঠকের কাছে পৌঁছেছে ভালোভাবে। এবার আপনার যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলি যে গল্প কিন্তু প্রতিটি মানুষের মধ্যেই আসে, নিয়মিত আসে, কিন্তু সেটাকে কলম দিয়ে কাগজে বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করতে গেলে তার একটা লেখক সত্তা দরকার। এই লেখক সত্তা কম বেশি কারোর মধ্যে থাকে। এখন গল্পের যে বীজ, মানে একটা আমার যেটা ব্যক্তিগত আমি অভিজ্ঞতা থেকে বলছি, যে ছোট ছোট কয়েনেজ চলে আসে কখনো কখনো, যেগুলো থেকে একটা কোনো, হয়তো আমি দুটোই লিখি, সেটা থেকে কবিতায় হলো অথবা একটা গল্পও চলে এলো। যেমন এই গল্পটার ক্ষেত্রে অর্কিড ও কয়েকটি ফুল গাছ, এই গল্পের ক্ষেত্রে ওই প্রেমে পড়া বরণ কারণে অকারণ, এই গানটা আমার তো অনেকেরই খুব জনপ্রিয় গান, ভালো লাগতো। আর ওই গল্পের চরিত্রে যেটা আছে যে হঠাৎ কোনো গান আমার মনে চলে আসে, এটা আমার ব্যক্তিগতভাবে আমার আসে। একটা গান হঠাৎ বারবার আমার সারাদিন ধরে চলছে, এটা যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কেন জানি না হয়, এই সমস্ত নিয়ে তারপরে আমি মূলত গল্প যেটা করি, লিখি, চেষ্টা করি, সেটাতে মানে আমার গল্পে আমি চেষ্টা করি একটা দ্বন্দ্ব মানুষের, পাঠকের মধ্যে দেওয়া আর কি। একটা দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব না হলে ঠিক গল্প জমে না। এবং সেই দ্বন্দ্বর মধ্যে আমি আমার যেটা ভালো লাগে, যেটা আমার আসে আর কি, আমি হাসির গল্প লিখি না, তারপর কল্প বিজ্ঞানও লিখি না, আসে না ওগুলো। আমার যেটা উপজীব্য আমি দেখি, আমার মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমার গল্পের মধ্যে আসে খুব, মানুষের মন নিয়ে কাটাছেঁড়া, এটা ভালো লাগে, এবং পরাবাস্তবতাও থাকে, আর নাগরিক জীবন, এইগুলোর সঙ্গে তো মিশেল করে আমার গল্পগুলো আসে। ওই হঠাৎ কিভাবে চলে আসে কেউ জানে না, আমি তো জানি না কখন চলে আসে, এইভাবেই গল্পটা আসে। এইটুকুই, ধন্যবাদ। ধন্যবাদ সুবীর। আমরা দ্বিতীয় গল্প এবং শেষ গল্প, একা এবং একটি দ্বন্দ্ব সমাস, একা একটি দ্বন্দ্ব সমাস, এই গল্পটি লিখেছেন বন্যিশিকা ঘটক।
বনিশিকা ঘটকের সংক্ষিপ্ত পরিচিতি: স্কুল কলেজ পত্রিকায়, বিশ্ববিদ্যালয়ের দেয়াল পত্রিকায়, যুগান্তর, রবিবাসরীতে টুকরো টাকরা লেখার পর কলেজ থেকে অবসর নিয়ে কেবল লেখাই কখন যেন বাকি জীবনের প্রধান অবলম্বন হয়ে গেল। আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান প্রাত্যহিকীতে তাদের দেওয়া বিষয় নিয়ে চিঠি লিখে সেরা পত্রকারের তকমাও জুটেছে দুবার। অনুগল্প লেখার অভ্যেসও বোধহয় আকাশবাণী করিয়েছে। অনুগল্পের আসরও বসে সেখানে। 5 বছর শ্রীরামপুর থেকে প্রকাশিত একটি পত্রিকা কলমকারীর সম্পাদক, একটি নিজের গল্প সংকলন গ্রন্থ ভ্যালেন্টাইন্স ডে ও অন্যান্য গল্প, লালমাটি থেকে প্রকাশিত মেয়েদের গল্প সংগ্রহে গল্প ও কলকাতা থেকে প্রকাশিত একপা কবিতা, একপা গল্পতে ও অন্যান্য অনেক সংকলনে কবিতা প্রকাশিত হয়েছে। লিটল ম্যাগাজিনে ছোট গল্প, অনুগল্প, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কথা, কিশোর সাহিত্য, কবিতা, নাটক সবই লেখা হলেও গল্পই প্রিয় জায়গা। কেউ কেউ পুরস্কারও তুলে দিয়েছে। বনিশিকা ঘটককে একই প্রশ্ন করব, সংক্ষেপে একটু যদি বলেন। বনিশিকা ঘটক আছেন তো? সরি, আমি অন করতে ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি সবাইকে আগে শুভ সন্ধ্যা জানিয়ে এবং সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানাই যে সবাই আমার গল্প শুনেছেন ধৈর্য ধরে এবং আলোচনাও হয়েছে। আর এর জন্য আমি অবশ্যই তপনবাবুকে আরো একটু বেশি সম্মান শ্রদ্ধা জানাই যে উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, আমার গল্পটা এখানে পঠিত হয়েছে। আর যিনি পাঠক তাকেও আমার অনেক ধন্যবাদ যে উনি এত সুন্দর করে পড়েছেন। মৌসুমীদির কথা বলছি। আমার প্রশ্নটা, আমাকে যে প্রশ্নটা উত্তর দিতে হবে যে আমি কোনো একটা বিশেষ বিষয় নিয়ে লেখার ব্যাপারটা, সেটা ঠিক মনে হয় না। আমার যে কোনো বিষয়েই আমি গল্প লিখতে ভালোবাসি হয়তো, তবে মানে বিশেষ কোনো যে শুধু প্রেমের গল্প লিখবো বা গল্প বিজ্ঞান লিখবো এসব না। যেই বিষয়টা আমার আয়ত্তে নেই আমি সেই বিষয়টার দিকে লিখতে যাই না। আর এই গল্পটার ক্ষেত্রেও যেটা মানে বলা হচ্ছে, দিদি বলেছেন যে এরকম মাকে আমরা দেখেছি আজকের যুগে পাওয়া যায় না, কিন্তু আমি যেই এই গল্পটা লিখেছি একটা পরিবারের জীবন থেকেই তুলে নিয়েছি, একদম এরকমই। আজকের যুগে অনেকেই যেমন আধুনিক হয়েছে, অনেক একা জীবন কাটানো বা ভালো চাকরির জন্য মেয়েকে ছেড়ে দেওয়া, এই ব্যাপারটা যাদের আসে না, মানে এরকম পরিবারও আছে যারা খুব কনজারভেটিভ মাইন্ডেড, এখনো অনেকেই আছে। আমি ওরকম একটা পরিবার দেখেছি বলে সেই পরিবারের থেকেই এই গল্পটা আমি তুলে নিচ্ছি। আমাদের গল্প তো এরকমই সামাজিক মানে আশপাশের জীবন এবং জীবনধারাকে থেকে আমরা গল্প চয়ন করি, কাজেই সেভাবেই আমার এইভাবেই গল্পটা এসেছে। এইটুকুই আমার বলার। ধন্যবাদ বনিশিকা ঘটক। আমরা তাহলে আজকের অনুষ্ঠান শেষ। সকলে ভালো থাকবেন। আবার আমরা পরের মাসে গল্পের আসরে আসবো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি।